আচ্ছা, তো আজকে আমরা হলো উপাংশ নিয়ে কথাবার্তা বলবো। আগের দিন উপাংশের সূত্র দেখছিলাম আমরা, যে কোনো একটা ভেক্টর দেওয়া থাকলে তার উপাংশ কিভাবে বের করতে হয়। আমরা জানি একটা হলো সব রকমের উপাংশ আর একটা হলো কি লম্ব উপাংশ। তো দুইটা ক্ষেত্রে মেইন সূত্র একই, বাট জাস্ট সেটাকে একটু মডিফাই করে একটু চেঞ্জ করে আমরা কি করতে পারি, লম্ব উপাংশ বের করে নিয়ে আসতে পারি। এখন হলো সেই উপাংশ রিলেটেড আমরা অ্যাকচুয়াল কি কি কাজ করতে পারি সেগুলোর দিকে যাব আমরা। তো আমাদের যদি নর্মাল কোনো একটা স্কেলার ভ্যালু দেওয়া থাকে, যেমন ধরো আমার 4 মিটার বলে দিছে। 4 মিটার বলতে আসলে আমরা কি মিন করি? 4 মিটার বলতে আসলে আমরা আগেই ধরে নিছি, 1 মিটার বলতে কোনো একটা কিছু ধরে নিছি যে এতটুকু হলো 1 মিটার। ওই যে লুব্বর মিউজিয়ামে যেটা আছে, একটা দণ্ড আছে যেটার দৈর্ঘ্যকে 1 মিটার ধরা হয়, সে 1 মিটার ধরে নিছি। তারপর এই যে 4 মিটার বলতে আসলে আমরা কি মিন করি? 4 মিটার বলতে মিন করি ওই যে 1 মিটার যে দণ্ডটা আছে তার 4 গুণ, তাই না? 5 মিটারও একইভাবে ওই 1 মিটার দণ্ডটার 5 গুণ। যদি আমি বলি যে 1 সেন্টিমিটার, তাহলে সেটা আসলে কি ওই যে দণ্ডটা আছে তার 100 ভাগের 1 ভাগ, সেটাকে আমরা বলি 1 সেন্টিমিটার। তো আসলে আমাদের যত কিছুই আমরা ভ্যালু ট্যালু নেই স্কেলারের ক্ষেত্রে, সেটার জন্য কিন্তু ইনিশিয়ালি কোন একটা নির্দিষ্ট ধরে নেওয়া মান আছে, ঠিক আছে? যেমন মিটারের ক্ষেত্রে হলো আমাদের ওইটা, মানে দৈর্ঘ্যের ক্ষেত্রে হলো আমরা লুব্বর মিউজিয়ামের যে ইয়াটা আছে, দণ্ডটা আছে, তার ভিত্তিতে আমরা সবকিছু পরিমাপ করি। কেজির ক্ষেত্রে আছে হলো যে একটা গোলক আছে, কোন দেশে জানো ভুলে গেছি। ওই গোলকটার যে ভর সেটাকে ধরা হয় 1 কেজি। তারপর তার ভিত্তিতে আমরা তার থেকে যদি 100 গুণ হয় তাহলে বলবো 100 কেজি। তার থেকে যদি 1000 গুণ কম হয়, মানে 1/1000 গুণ হয়, তাহলে সেটাকে আমরা বলবো 1 গ্রাম। আমরা ইনিশিয়ালি কোন একটা মাপ কিন্তু ধরে নিছি, মানে একক যেটা সে একক কিন্তু আমরা ধরে নেই। সেটা কিসের ক্ষেত্রে? স্কেলারের ক্ষেত্রে, ঠিক আছে? স্কেলারের ক্ষেত্রে আমাদের একক কি? একক হলো 1। আমরা 1 লিখি, তারপর আমরা যদি 4 বলি, 4 বলতে আসলে কি মিন করা হয়? 4 বলতে মিন করা হয় 1/4 গুণ, বা চারটা এক একসাথে যোগ করলে 4 পাওয়া যাবে। 100 বললে 100 মানে কি 1/100 গুণ, মানে হলো কি যে 100টা 1 একসাথে যোগ করলে যেটা পাওয়া যাবে। সো এই জিনিসটা আমরা কাইন্ড অফ ভেক্টরের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি। এখন স্কেলার ক্ষেত্রে যেরকম 1 2 3 4 নিয়ে কাজ করা যেত, মানে আমরা 1 কে ধরে নিতাম, 1 হলো আমাদের একক। ভেক্টরের ক্ষেত্রে অবশ্যই সেটা নেওয়া যাবে না, কারণ ভেক্টরের ক্ষেত্রে কি লাগবে? মানের সাথে সাথে দিকও লাগবে। সো আমরা যখন দিক অ্যাড করি, তখন সেটাকে আসলে 1 2 এগুলো বলা যায় না। তখন ভেক্টরের ক্ষেত্রে আমাদের একক হলো আমরা n টু p বলি নরমালি, ঠিক আছে? এখন সেটা আবার পরবর্তীতে আমরা আরো কয়েকভাবে প্রকাশ করতে পারি, সেটা পরে বলবো। আপাতত নরমালি কনভেনশন নিয়ম হলো n দ্বারা প্রকাশ করা। ফোর্সকে যেমন আমরা f দ্বারা প্রকাশ করি, f দ্বারা প্রকাশ না করলে কি হবে? কিছুই হবে না, ঠিক আছে? বাট যদি তোমার f বাদে যদি অন্য কিছু দ্বারা প্রকাশ করে, তাহলে কি করা লাগবে? তোমাকে সাইডে উল্লেখ করে দিতে হবে যে এখানে এটা হলো আমাদের ফোর্স। ধরো তুমি ফোর্সের জায়গায় ইউ লিখলা, লিখে দিবা যে ইউ ইকুয়ালস টু বল, তখন কোনো সমস্যা নেই। বাট যদি তুমি কোনো কিছু না লিখে দাও, তুমি যদি খাতায় জাস্ট এফ ইকুয়ালস টু এম লিখে দাও, টিচার কিন্তু বুঝবে তুমি এখানে এফ বলতে ফোর্স মিন করছো। সো এই ফোর্সটা আসলে কি? কনভেনশন নিয়ম। কনভেনশন মানে হলো সবাই ব্যবহার করে করে যেটা অভ্যস্ত। সো এই হলো কনভেনশনাল। বেগের জন্য আমরা ভি ইউজ করি। তারপর আর কি কি আছে আমাদের? স্মরণের জন্য আমরা এস ইউজ করি, ঠিক আছে? এই সবগুলো কিন্তু কি আমাদের কনভেনশন। কনভেনশনালি এগুলো ইউজ করা হয়। এগুলো যদি তুমি কোথায় লেখো, তোমার কিন্তু সাইডে উল্লেখ করে দেওয়া লাগবে না যে এটা কি মিন করে, মানে এটার সংজ্ঞা কি। বাট যদি তুমি অন্য কিছু ধরো, যেমন বেগকে যদি তুমি ধরো এস দ্বারা প্রকাশ করো, তাহলে কি করতে হবে? সাইডে লিখে দিতে হবে যে এস ইকালস টু বেগ। সো যেগুলো কনভেনশন সেগুলো ক্ষেত্রে ওইভাবে বারবার লিখে দেওয়া লাগে না। তো এটাই বলতেছে আমাদের এক্ষেত্রে কনভেনশন হলো এন টু পি লেখা। এখন তুমি চাইলে অন্য কিছু দ্বারা প্রকাশ করতেই পারো, তোমার যদি ইচ্ছা হয় তুমি জেড টু পি লিখবা, সমস্যা নাই, বাট সাইডে উল্লেখ করে দিতে হবে যে জেড টু পি, যেটা এটাকে আমরা কি বলি, এখানে একক ভেক্টর বলতেছি। আচ্ছা, এন আর এখানে কি টুপি দিছি, আমরা কিন্তু ভেক্টর একক বলতেছি, বাট এখানে কি ভেক্টর চিহ্ন দিই নাই, টুপি চিহ্ন দিছি। টুপি চিহ্নগুলা আসলে যত রকম একক ভেক্টর আছে সবগুলাকে টুপি চিহ্ন দ্বারাই প্রকাশ করা হয়। টুপি চিহ্ন দ্বারা আসলে কি মিন করে? এইটা দ্বারা মিন করে, ধরো আমি স্মল এ টুপি লিখলাম, এটা বলতে মিন করে যে একটা একক ভেক্টর আছে, ঠিক আছে? সেই একক ভেক্টরটা হলো এ। এখন এই একক ভেক্টর এ বলতে আসলে কি মিন করে? এই একক ভেক্টর এ দ্বারা মিন করে, ধরো আমার কোনো একটা বড় একটা ভেক্টর আছে এ, ক্যাপিটাল এ। সেই বড় ভেক্টরটাকে যদি জাস্ট আমি তার মান দিয়ে ভাগ করে দিই, ঠিক আছে? উপরে হলো ভেক্টরটা, নিচে কি ভেক্টরটার দুই পাশে মডুলাস দিয়ে দিলাম। মডুলাস দিয়ে দিলে আমরা জানি কি মান মিন করে। সো উপরে যে ভেক্টরটা তাকে তার মান দিয়ে ভাগ করে দিলে আমরা কি পেয়ে যাই? একক ভেক্টর পেয়ে যাই। সো এই যে একক ভেক্টর, সেটা কি আসলে কি টুপি চিহ্ন দ্বারা মিন করা হয়। সো এখানে এন টুপি দ্বারা বলতে কি মিন করা হয়েছে? তুমি চাইলে এটা লিখতে পারো যে এন নামে কোন একটা বড় একটা ক্যাপিটাল এন নামে কোন একটা ভেক্টর আছে, সেটাকে জাস্ট কি করবা? তার মান দিয়ে ভাগ করে দিবা। মানকে আমরা কি লিখতে পারি? যে ভেক্টরটা লিখলাম, তারপর দুই পাশে কি দেওয়া লাগে? মডুলাস দেওয়া লাগে। এভাবে প্রকাশ করা যায়। আরেকভাবে প্রকাশ করা যায় যে তুমি যদি জাস্ট এন লেখো,
উপরে যদি জাস্ট ভেক্টর চিহ্ন না লেখো তাইলে এটা কি মিন করবে, মান মিন করবে। সো এভাবেও লেখা যায় যে ভেক্টর চিহ্ন সহ পুরোটা লিখে তারপর দুই পাশে মডুলাস দিয়ে দিলে শুধুমাত্র মান মিন করে। তো এটা শুধুমাত্র মান, এর এই ভেক্টরটার মান। আর যদি আমি ভেক্টর চিহ্ন না দিই, মডুলাসও না দিই, তাহলে সেটাকে কি মিন করা হয়, মান মিন করা হয়, যদি আমি উপরে উপরে যদি ভেক্টর চিহ্ন না দিই। ঠিক আছে। সো নিচের এনটা কি মিন করতেছে, যে উপরে যে এন ভেক্টরটা তার শুধুমাত্র মান। সো যে কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাকে আমরা কি বলবো, একক ভেক্টর বলবো। সো এই জিনিসটা আসলে আরেকভাবে ভাবতে পারো, যে ধরো তোমার উপরে কোন একটা 7 ভেক্টর আছে, 7 ভেক্টরকে 7 দিয়ে ভাগ করলা, তাহলে কি থাকবে, 1 ভেক্টর থাকবে। এরকম কাইন্ড অফ জিনিসটা, ঠিক আছে, যে এটাই কি আমাদের এখন একক ভেক্টর। সো যে কোনো জিনিসকে তার মান দিয়ে ভাগ করলে অবশ্যই কি আসবে, 1 আসবে মানের ক্ষেত্রে। আর সাথে কি থাকবে, দিকটাও থেকে যাবে। ঠিক আছে, যে আমি এই ভেক্টরটাকে যে এই ভেক্টরটার মান দিয়ে ভাগ করতেছি, এখানে কি হবে, যে মান মান কাটাকাটি হয়ে শুধুমাত্র 1 থাকবে মানের ক্ষেত্রে। ঠিক আছে। আর দিকের ক্ষেত্রে কি, নিচেরটায় নিচে যা লিখছি সেখানে শুধুমাত্র মান আছে, আর উপরের দিকটা উপরটাতে কি আছে, দিকও আছে। তাহলে আমরা যখন এখানে 1 লিখবো, সেই 1টা আসলে শুধুমাত্র 1 মিন করতেছে না। এখানে 1 বলতে শুধুমাত্র মান মিন করতেছে, সাথে কিন্তু কি থাকবে, দিকের অংশটাও কিন্তু থেকে যাবে। তো এটাকে তুমি চাইলে বলতে পারো যে এখানে যদি আমি দিকটাকে জাস্ট এ দ্বারা প্রকাশ করি। ঠিক আছে। সো 1 ইন্টু এ টু পি, আর এ টু পি আসলে একই জিনিসই তো, তাই না? 1 দিয়ে গুণ করলে তো সামনে লেখা লাগে না, আমরা জানি। তো সেটাই আসলে মূলত, যে এখানে আসলে কি হয়েছে, এখানে আসলে এটার সামনে আসলে একটা 1 আছে। এই 1টা কি মিন করে, মান মিন করে। আর এই এটা কি মিন করে, দিক মিন করে। তো এই এ কে তুমি চাইলে একক ভেক্টরও বলতে পারো, তুমি চাইলে এইটাকে ভেক্টরটার দিকও বলতে পারো, দুইটাই রাইট। ঠিক আছে। এখন একক ভেক্টর বলার কারণ তো বুঝছো, যে এটার মান কি হবে, মান মাস্ট 1 হবে। তবে এটা অনেক সময় একটু ভিন্ন রকম ভাবে সাজানো থাকতে পারে। ধরো তোমাকে, আচ্ছা এটা পরে বলি, আমরা যখন এতে যাব তখন বলবো, সামনের উপাংশের বিষয়ে তখন। আচ্ছা আচ্ছা, আপাতত আশা করি বুঝছো যে যে কোনো জিনিসকে আমরা কি করতে পারি, এভাবে একক দ্বারা প্রকাশ করতে পারি ভেক্টরের ক্ষেত্রে। সো আমি যদি বলি 4 নিউটন, ঠিক আছে, 4 নিউটন মানে কি, 1 নিউটন একটা একক আছে, যেটা কি আছে, মান আছে এবং দিকও আছে। ঠিক আছে, সেটার 4 গুণ। ঠিক আছে, ভেক্টর চিহ্ন দিলাম। তো এই গেল জিনিস। এখন আমরা যেই এই যে ভেক্টর একক ভেক্টরটা বলতেছি, সেই একক ভেক্টরটা আমরা যদি র্যান্ডম যে কোনো দিকে না নিয়ে যদি কোনো একটা নির্দিষ্ট দিকে নেই, তাহলে কেমন হবে। যেমন ধরো এখানে আমার এক্স অক্ষ আছে। ঠিক আছে, আমি বললাম এই এক্স অক্ষ বরাবর আমি কোন একটা জিনিসকে সাজাবো, কোন একটা ভেক্টরকে এক্স অক্ষ বরাবর বসাবো। তো কোন একটা ভেক্টরকে ধরো এখানে এক্স অক্ষ বরাবর বসালাম, 0 থেকে শুরু করে এই অংশ অব্দি। সো এই অবধি ধরো দেখা গেল, আমি বললাম এখানে এটার যে মান, ঠিক আছে, ভেক্টর না, ভেক্টরের মান, ভেক্টরের মান হলো ধরো 1। ঠিক আছে, তাহলে এটার মান হলো 1, আর এটার কি আছে, একটা নির্দিষ্ট দিক আছে না, ও থেকে শুরু করে এক্স অক্ষের দিকে। তাহলে এই দিকটাকে আমি ধরো বললাম এ। তাহলে আমি এখানে কি বলতে পারবো, এটা আমাদের তাহলে একটা একক ভেক্টর। তাহলে ও আর এটাকে ধরো আমি বি দ্বারা প্রকাশ করলাম, সো ও বি হলো কি আমাদের এক্ষেত্রে একটা একক ভেক্টর, যেটার ভ্যালু 1 এবং যেটার দিক কি, এ টু পি। অথবা বলতে পারো যে এ টু পি এটা আসলে কি, এই অংশটুকু পুরোটা সমান, মানে হলো এটা একটা একক ভেক্টর। এখন যদি তোমাকে প্রশ্ন বলে যে এক্স অক্ষ বরাবর 2 একক নাও, তাহলে কি করবা, এরা যতটুকু নিছো তার থেকে জাস্ট দ্বিগুণ পরিমাণ নেবে, এখান পর্যন্ত নিবে, তাহলে সেটাকে আমরা কি বলবো, যে এক্স অক্ষ বরাবর দ্বিগুণ পরিমাণ নিছি, সেটাকে আমি কি বলতে পারবো, 2 এ ভেক্টর বলতে পারবো। ঠিক আছে, মানে কি 1 ইন্টু এ, এ টু পি মানে তো 1 তো লেখা লাগে না সামনে, যদি আমরা গুণ করি 1 দ্বারা যে কোনো কিছুকে, 1 সামনে যদি না লিখে তাহলে শুধুমাত্র কে এ টু পি। সো এ টু পি কে 2 দিয়ে গুণ করলে আমরা কি পেয়ে যাবো, এই পুরো অংশটুকু পেয়ে যাবো, যেটার মান কি 2। যদি তোমাকে বলে যে এক্স অক্ষ বরাবর 3 একক পরিমাণ নাও, তাহলে কি নেবা, এখানে একটু বাড়া, তখন আমরা কি নেবো, পুরো জিনিসটাকে 3 এ টু পি বলতে পারবো। এখানে এ টু পিটা কি আমাদের ভেক্টর। ঠিক আছে, ভেক্টরের একক বা একক ভেক্টর। আচ্ছা, তারপর আহ সো আশা করি এটা বুঝছো। তাহলে আমরা যে এক্স অক্ষ বরাবর যেই ইয়াটা আছে, আমাদের একক ভেক্টরটা আছে, এটাকে যেমন ওই যে বললাম এখানে এন দ্বারা প্রকাশ করে সবসময়, আমরা একক ভেক্টর বলতে নর্মালি এন টু পি দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, সো এন টু পি দ্বারা যেরকম এখানে একটা কনভেনশন, সো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর একটা কনভেনশন আছে, যে এক্স অক্ষ বরাবর যদি আমি কোনো একটা একক ভেক্টর নেই, সেটাকে সবসময় আই টু পি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এটা না নিলে সমস্যা কি, এটা না নিলে সমস্যা হলে তোমাকে সাইডে উল্লেখ করে দিতে হবে যে এখানে এটা বলতে আমি এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে মিন করছি। তবে টিচারের অবশ্যই সেখানে কেটে দেওয়ার সুযোগ আছে, যেহেতু বলবে যে বই এটা নাই কেন তুমি লিখছো। আচ্ছা, সো এটা হলো এক্স অক্ষ বরাবর। আর ওয়াই অক্ষ বরাবর যদি আমি একই রকম ভাবে একটা একক ভেক্টর নিই, সেটাকে হলো জে টু বি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, সো একইভাবে আমরা জানি কি, আমরা যদি এটা তো দ্বিমাত্রিক এর জন্য নিছি, যে একটা যদি কোনো একটা বস্তু যদি দ্বিমাত্রিক অবস্থায় থাকে, মানে যার এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর আছে, যার শুধুমাত্র দৈর্ঘ্য আর প্রস্থ আছে, যদি একটা অক্ষ থাকে যে জেড অক্ষ, ধর এখানে একটা অক্ষ আছে, এটা হলো কি জেড অক্ষ,
ত্রিমাত্রিক ভাবে কল্পনা করো যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ তার ভিতর দিয়ে একদম, এটা হলো এই বিন্দু বরাবর একদম ভিতরে ঢুকে গেছে, ল্যাপটপের ভিতর বা তুমি যে স্ক্রিন দেখছো তার ভিতরে ঢুকে গেছে, সেটা হলো জেড অক্ষ। আর এই বিন্দু থেকে একদম উপরের দিকে হলে এই অংশটা চলে আসছে, ঠিক আছে? তার মানে তোমার আহ, যে মোবাইলের স্ক্রিন আছে তার থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল একদম বাইরে বের হয়ে আসছে, এরকম ভাবে ভাবতে পারো জেড অক্ষটাকে। তো জেড অক্ষটা কি করতেছে, এখানে জেড অক্ষ বরাবর আমরা কি করবো, একটা একক ভেক্টর পাবো। সেই জেড অক্ষ বরাবর একক ভেক্টরটাকে কে টু পি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? সো এক্স অক্ষ বরাবর যেটা পাওয়া যায় সেটাকে আই টু পি দ্বারা প্রকাশ করা হয়, ও যে ওয়াই অক্ষ বরাবর যেটা সেটাকে জে টু পি দ্বারা প্রকাশ করা হয়, আর জেড অক্ষ বরাবর যেটা সেটাকে কে টু পি দ্বারা প্রকাশ করা হয়। সো এটা এগুলো হলো কনভেনশন, এগুলো বাদ অন্য কিছু ইউজ করলে সাইডে ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেট দিয়ে বলে দিতে হবে, বা অনেক সময় টিচার কেটে দিতে পারে। সো যেগুলো কনভেনশন সেগুলি নর্মালি ইউজ করতে হয়। তো আমরা এখানে এক্স অক্ষ বরাবর আই পাচ্ছি, ওয়াই অক্ষ বরাবর জে, আর জেড অক্ষ বরাবর কে পাচ্ছি। আচ্ছা, তো এখন যদি তোমাকে কোন একটা ভেক্টর বলা হয় যে এখানে একটা এ একটা বিন্দু আছে, সেই বিন্দুতে তুমি পৌঁছাও, কিভাবে পৌঁছাবা? এই এই যে বিন্দুটা, সেই বিন্দুটা পৌঁছাইতে হলে তোমাকে জার্নি কিন্তু সবসময় শুরু করতে হয়, জার্নি কিন্তু সবসময় শুরু করতে হয় এখান থেকে, ঠিক আছে? এই যে মূল বিন্দু থেকে, মূল বিন্দু থেকে সবসময় আমরা জার্নি শুরু করি, এই জন্য সেটাকে মূল বিন্দু বলা হয়। সো মূল বিন্দু থেকে শুরু করে আমাদের এই বিন্দু যেতে হবে। আমি জেড অক্ষর অঙ্কন করে রাখি। তো মূল বিন্দু থেকে শুরু করে আমাদের এই অবধি পৌঁছাইতে হবে। এখন আমরা জানি কি আমরা উপাংশ বরাবর যেতে পারি, যে ইচ্ছা মতো এদিক সেদিক যেতে পারি। এখন আমরা আসলে ইচ্ছা মতো উপাংশগুলো নেব না, ঠিক আছে? কেন নেব না? আমরা দেখো এখানে যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ অঙ্কন করছি, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি, তাই না? এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, ওয়াই আর জেড এর মধ্যে মধ্যবর্তী অ্যাঙ্গেলও কিন্তু কি 90 ডিগ্রি, সেটা অবশ্যই অন্যদিকে হবে, মানে এটা হবে। একটু কল্পনা করার চেষ্টা করো যে জেড অক্ষ আসলে কিন্তু ভিতরের দিকে, তাই না? তো জেড অক্ষ আসলে স্ক্রিনের ভিতরের দিকে, তো ওয়াই আর জেড এর মধ্যে কি পাওয়া যাবে, একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল পাওয়া যাবে। এক্স আর জেড এর মধ্যেও কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল পাওয়া যাবে, সেটা কিরকম হবে, সেটা হবে এরকম আর কি, ঠিক আছে? এটা হলো আমাদের কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা আসলে ত্রিমাত্রিক ভাবে কল্পনা করার চেষ্টা করো, আদারওয়াইজ তো বুঝবা না। সো এক্স আর জেড এর মধ্যবর্তী অ্যাঙ্গেলও কি এখানে 90, ওয়াই আর জেড এর মধ্যবর্তী অ্যাঙ্গেলও 90, তার মানে সবগুলো অক্ষ একটা একটা সাপেক্ষে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। সো এরা যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে নিজেদের সাপেক্ষে, তখন আমরা এই যে এই বিন্দুটা, সেই বিন্দুতে পৌঁছাইতে হলে আমরা কি করতে হবে? আমার এক্স অক্ষ বরাবর কিছু দূর যেতে হবে, ওয়াই অক্ষ বরাবর কিছু দূর যেতে হবে, জেড অক্ষ বরাবর কিছু দূর যেতে হবে। যেরকম তোমরা স্থানাঙ্কের ক্ষেত্রে করতে না, যে ধরো এই বিন্দুটা হলো 1,2, 1,2 মানে কি এক্স অক্ষ বরাবর এক পরিমাণ যাওয়া লাগবে, ওয়াই অক্ষ বরাবর 2 পরিমাণ যাওয়া লাগবে। এখন জাস্ট সেই জিনিসটাই তুমি জাস্ট আরেকটা এক্সট্রা অক্ষ অ্যাড করছো, সেটা কি জেড অক্ষ। তার মানে কিছুটা পরিমাণ তোমাকে জেড অক্ষ বরাবরও যেতে হবে। সো ধরো আমাকে এখন এইখানে যেতে হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলগুলো সব সরিয়ে দিচ্ছি। আচ্ছা, তো ধরো আমার এই বিন্দুতে যেতে হবে এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ ইউজ করে। আমি কিভাবে করতে পারি? ধরো আমি এখান থেকে শুরু করে এই অবধি আসলাম, ঠিক আছে? এক্স অক্ষ বরাবর এতটুকু আসা হলো। তারপর আমি ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে উঠতেছি, ঠিক আছে? ওয়াই অক্ষ বরাবর আমি এতটুকু গেলাম। কেটে গেল কেন? এক্স অক্ষ বরাবর সমস্যা করতেছে, ওয়েট, কেটে আসি আবার। আচ্ছা, তো আমি এখানে এই বিন্দুতে যাওয়ার জন্য আমরা কি করবো? এক্স অক্ষ বরাবর এতটুকু গেলাম, ওয়াই অক্ষ বরাবর এতটুকু গেলাম, তারপর জেড অক্ষ বরাবর এতটুকু গেলাম, ঠিক আছে? এটা এক্স অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর, এটা কিন্তু কি জেড অক্ষ বরাবর, একটু কিন্তু বাঁকা, দেখো জেড অক্ষের সমান্তরালে গেছি না আমি, জেড অক্ষ হলো এদিকে, তার সমান্তরালে গেছি, ঠিক আছে? তাহলে আমি আলটিমেটলি কোথায় পৌঁছাইছি? এই পয়েন্টে পৌঁছাইছি। এখন এখানে তাহলে আমরা কি করছি? অনেকগুলো উপাংশ তৈরি করছি না? এটা একটা উপাংশ, এটা হলো এক্স অক্ষ বরাবর উপাংশকে আমরা ধরো স্মল এক্স দ্বারা প্রকাশ করলাম। ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ সেটাকে আমি স্মল ওয়াই দ্বারা প্রকাশ করলাম। জেড অক্ষ বরাবর যে উপাংশ সেটাকে আমি স্মল জেড দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে? তো এগুলো হলো কি আমাদের এক একটা উপাংশ, এবং এরা কিন্তু প্রত্যেকে লম্ব উপাংশ। তার মানে এখানে তুমি দেখতে পাচ্ছ এক্স আর ওয়াই এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি না? এখানে এক্স আর ওয়াই এর যে ভ্যালুগুলো পাচ্ছ সেগুলোর মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি। একইভাবে ওয়াই আর জেড এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত পাবা? 90 ডিগ্রি পাবা। এখানে অবশ্যই তোমাকে কল্পনা করে নিতে হবে যে জিনিসটা আসলে জেড অক্ষ আসলে তোমার স্ক্রিনের ভিতরের দিকে। তো সেই অনুসারে যদি বুঝতে পারো তাহলে বুঝতে পারবা যে কি এটা আসলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তার মানে সবগুলা যেই আমরা ভেক্টরের উপাংশ নিয়েছি সবগুলো উপাংশ কিন্তু নিজেদের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তার মানে এখানে আমাদের যতগুলো উপাংশ আছে সবগুলাই কি আমাদের লম্ব উপাংশ। তো এই সবগুলা যদি আমাদের লম্ব উপাংশ হয়ে থাকে, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা আগে জানি না যে আমাদের যে কোনো একটা ভেক্টর কি করা যায়, উপাংশের মাধ্যমে প্রকাশ করা যায়। মনে আছে যে আমার ধরো কোনো একটা আর ভেক্টর দেওয়া আছে, সেই আর ভেক্টরটা আমরা যদি এখানে একটা উপাংশ আঁকি আর এখানে একটা উপাংশ আঁকি, এটা পরস্পর কি লম্ব একজন একজনের উপর।
তো এটা হলো আমাদের আর ভেক্টর, এটা হলো আমাদের মেইন ভেক্টরটা দেওয়া ছিল, তার কি আমরা দুটো উপাংশ বের করছি, এটা হলো একটা, এটা হলো একটা। এটা কাইন্ড অফ ওই যে আমাদের লব্ধির উল্টাটা, তাই না, যে এই আর কে ভাঙলে আসলে আমরা নিচের দুইটা পাই, অথবা উল্টো হয়ে বলতে পারতাম আসলে এই দুইটা ইউজ করলে লব্ধি আসলে কি এটা পাওয়া যায়। সো এটা ধরো আমার এ ভেক্টর, আর এর পাশেরটা হলো ধরো আমার বি ভেক্টর। সো এ আর বি ভেক্টর ইউজ করে আমরা কি বের করতে পারি, আর ভেক্টর বের করতে পারি, অথবা আর ভেক্টর ভেঙে এ ভেক্টর আর বি ভেক্টর বের করতে পারি, যারা কি একজন একজনের উপর লম্ব উপাংশ। সো এই যে উপাংশগুলো, এটাকে আসলে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, এখানে প্রকাশ করতে পারি হলো আর ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তাই না, আমাদের যে লব্ধি সূত্র আছে সেটার মতো কাইন্ড অফ বলা যায়। সো আর ভেক্টর ইকুয়ালস টু কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর। সো এখানকার যে আমরা মেইন যেই আমাদের ভেক্টর দেওয়া আছে, এখানে আমার এ বিন্দুর সাপেক্ষে ভেক্টর কোনটা, ও এ ভেক্টর, ঠিক আছে। যে কোনো ভেক্টরকে কিন্তু আমরা মূল বিন্দুর সাপেক্ষে কাউন্ট করি, ঠিক আছে। সো এখানে এ বলতে এই বিন্দুর যদি আমি ভেক্টর বের করি, যে এই বিন্দুতে আসলে ভেক্টর কত, এই বিন্দুর ভেক্টর হলো ও এ ভেক্টর, ঠিক আছে। কি বাঁকাদের আসতেছে বারবার, আবার এটা ইউজ করি। আচ্ছা, তো এটা হলো কি আমাদের যে মেইন ভেক্টরটা। সো এখানে আমাদের মেইন ভেক্টরটা কিন্তু এটা, ঠিক আছে, ও এ ভেক্টর। আর সেটারই কি আমরা এক্স অক্ষ বরাবর একটা উপাংশ পেয়েছি স্মল এক্স, ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ পেয়েছি স্মল ওয়াই, আর জেড অক্ষ বরাবর উপাংশ পেয়েছি স্মল জেড। সো আমরা ও এ ভেক্টরকে কিভাবে বলতে পারি, এই যে এখন একটু আগে যেটা দেখলাম, এই যে এটা যেরকম দেখলাম এটার মধ্যে কি এখানেও করা যায়, এটা এখানে কি হবে তাইলে, এক্স অক্ষ বরাবর যে উপাংশ সেই ভেক্টরটা, প্লাস ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ সেটার ভেক্টরটা, প্লাস জেড অক্ষ বরাবর যে উপাংশ পেলাম সেটার ভেক্টরটা। এখন এই যে এক্স অক্ষ বরাবর যে উপাংশ, সেই উপাংশটাকে আমরা ওই যে একটা কিছু একক ভেক্টর পরে বলছিলাম, ধরো এইটার ভ্যালু হলো 2, ঠিক আছে, মান হলো 2, কিন্তু ভেক্টরটা কিন্তু 2 না। সো যখন তুমি এখানে এক্স ভেক্টর লিখবা তখন সেটার জায়গায় তুমি ভ্যালু কি বসাইতে পারবা, ধরো এটার ভ্যালু পাওয়া গেল 2, এক্স এর ভ্যালু 2, ঠিক আছে, মান 2, কিন্তু দিক কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এখন দিকের ক্ষেত্রে আমরা কি জানি যে আমাদের যে একক ভেক্টর আছে সেটা দ্বারা গুণ করতে হয়। যেমন এটা হলো কি 2 পরিমাণ মানে কি 2i পরিমাণ, এক্স অক্ষ বরাবর আমরা কি জানি আই নেওয়া লাগে, আই টু পি নেওয়া লাগে, ওয়াই অক্ষ বরাবর কি নেওয়া লাগে, জেড টু পি, সরি জে টু পি নেওয়া লাগে, আর জেড অক্ষ বরাবর কি নেওয়া লাগে, কে টু পি নেওয়া লাগে। ধরো ওয়াই এর ভ্যালু হলো 3, আমি কিন্তু ভ্যালুর কথা বলতেছি, ভেক্টর কথা বলতেছি না, জেড এর ভ্যালু কত, ধরো 4। সো আমরা কি লিখতে পারি, যে এক্স এর জায়গায় আমরা লিখতে পারি 2i, তার মানে আই একক পরিমাণ 2 গুণ, ঠিক আছে। আই একক কোণ বরাবর কাজ করে, এক্স অক্ষ বরাবর কাজ করে, যে ধরে নিছিলাম একটু আগে এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটাকে আমরা আই বলি, তাহলে এখানে 2 একক নিছি তাই 2i, ঠিক আছে। এক্স অক্ষ বরাবর তাহলে কি হইল 2i পরিমাণ আমি সামনে গেছি, তারপর ওয়াই অক্ষ বরাবর এখানে কি 3 পরিমাণ, মান হলো 3, কিন্তু দিকও তো উল্লেখ করা লাগবে, মানে হলো যে আমাদের একক ভেক্টর সহ উল্লেখ করতে হবে। সো ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর কিন্তু কি জে, তা আমি কি করছি 3 পরিমাণ গেছি, মানে কি 3টা জে এর সমান পরিমাণ উপরে গেছি, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি 3j। তারপর জেড এর ক্ষেত্রে তখন কি বলতে পারি, যে আমি এখানে কি 4 পরিমাণ যাওয়া হয়েছে, তো 4 পরিমাণ যাওয়া হয়েছে মানে কি জেড, যে জেড বরাবর যে আমাদের একক ভেক্টর আছে তার মানে কে, সেই কে এর 4 গুণ পরিমাণ, তার মানে 4k ভেক্টর, ঠিক আছে। এগুলো সবগুলো যে টুপি লিখতেছে এগুলো কিন্তু সবগুলো কিন্তু একক ভেক্টর না, তার মানে আসলে আলটিমেটলি তো এগুলো ভেক্টরই। তো এইটাকে আসলে আমরা কি তিনটি উপাংশে বিভক্ত করে নিতে পারছি, ঠিক আছে। আই উপাংশ, জে উপাংশ, কে উপাংশ। আই উপাংশ মানে হলো এক্স অক্ষ বরাবর যে উপাংশ, জে মানে হলো ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ, কে মানে হলো কি জেড অক্ষ বরাবর যে উপাংশগুলো আছে। তাহলে আমরা তিনটি উপাংশের মাধ্যমে আমাদের যে মেইন ভেক্টরটা সেই ভেক্টরকে প্রকাশ করে ফেলতে পারছি, ঠিক আছে। অর্থাৎ আসলে এটা আসলে ও এ ভেক্টর বলতে পারো, অথবা ও বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর অবস্থানও বলতে পারো, ঠিক আছে। সো এই যে আমরা কোন একটা বিন্দুর অবস্থান বের করি এটাকে কিন্তু আরেক নামে প্রকাশ করা হয়, সেটা কি অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর মানে কি এই বিন্দুতে পৌঁছাতে হইলে আমার কোন দিক বরাবর কতটুকু যাওয়া লাগবে সেটাই কিন্তু আমাদের অবস্থান ভেক্টর। সো এটাকে তুমি ও এ ভেক্টর বলতে পারতেছো, আবার এটাকে যদি তুমি বাংলায় লেখো তুমি লিখতে পারবা কি ও বিন্দুর সাপেক্ষে এর অবস্থান ভেক্টর। এর অবস্থান ভেক্টর কিন্তু আরো অনেক কিছু সাপেক্ষে বের করা যাইতো, ধরো আমি এখানে একটা বিন্দু দিলাম বি, এই বি বিন্দুর সাপেক্ষেও কিন্তু এর অবস্থান ভেক্টর বের করা যাইতো, তাই না। বা সেক্ষেত্রে আমাকে বি বিন্দুকে মূল বিন্দু ধরে নেওয়া লাগবে, ঠিক আছে। আমরা কিন্তু যখন অবস্থান ভেক্টর বের করি সেটা কিন্তু সবসময় মূল বিন্দুর সাপেক্ষে বের করা হয়, ঠিক আছে। তো ধরো তোমাকে র্যান্ডমলি কোন একটা ভেক্টর দেওয়া আছে, এটা ধরো কোন একটা ভেক্টর দেওয়া আছে, এটা হলো এই সর্বোচ্চ পয়েন্টটা হলো এ,
আর নিচের পয়েন্টটা ধরো বি। এখন এটাকে যদি তুমি তোমার এই যে আমার এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ আমরা যে ছক কাগজ পাইছি সেই ছক কাগজে যদি বসাইতে তাহলে কিভাবে করতে হবে? এটার যে পাদবিন্দুটা, এই পাদবিন্দুটাকে কি করতে হবে? মূল বিন্দু ধরে করতে হবে। তার মানে আমি যদি উপরে এইভাবে দাগটা নিই, এরকম দাগ, এরকম দাগ, তো এটা কি? এটা হলো আমাদের এক্স অক্ষ, এটা হলো উপরেরটা হলো আমাদের ওয়াই অক্ষ, আর এখানে ধরো একটা জেড অক্ষ আঁকলাম, এ বড় একটা ধরো জেড অক্ষ আঁকা হইলো, সেটা হলো জেড অক্ষ। সো এক্স অক্ষ আর জেড অক্ষ কোথায় আঁকছি আমি? এই যে মেইন ভেক্টরটা দেওয়া ছিল বি এ ভেক্টরের, সেটার যে পাদবিন্দু সেই পাদবিন্দুতে কিন্তু আমরা মূল বিন্দুটা আঁকছি, বা সেটাকে আমি মূল বিন্দু ধরে নিয়ে আমরা কি করছি? একটা গ্রাফ আঁকছি এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষের। তারপর আমি যে এই বিন্দুটা পাইছি, তাহলে কি করা লাগবে? এই বিন্দুটার এখন অবস্থান ভেক্টর বের করা লাগবে। তাহলে আমরা কি পাবো? বি এ ভেক্টরটা পেয়ে যাব। ঠিক আছে? সো যে কোনো ভেক্টর বের করার আরেকটা উপায় কি? অবস্থান ভেক্টরের মাধ্যমে, যে আমরা সেটার যে পাদবিন্দু সেই পাদবিন্দুটাকে মূল বিন্দু ধরে নিয়ে অথবা সেই পাদবিন্দুটাকে টেনে নিয়ে আমরা এখানে মূল বিন্দুতে বসায় দেব। তাহলে যেই উচ্চ শীর্ষবিন্দুটা পাওয়া যাবে, সেই শীর্ষবিন্দু যদি অবস্থান বের করতে পারি, তাহলে সেটাই হবে কি? সেই ভেক্টরটার অবস্থান ভেক্টর। এটা আমরা আরো কিছু উদাহরণ দেখতে পারি, যে এখানে ধরো র্যান্ডম কোন একটা ভেক্টর দেওয়া আছে, একটু মোটা হওয়া উচিত ছিল। এখানে ধরো আমার কোন একটা একক ভেক্টর দেওয়া আছে, সরি কোন একটা ভেক্টর দেওয়া আছে র্যান্ডম, আমার এক্স অক্ষ বরাবর নিলাম, ওয়াই অক্ষ নিলাম। এরপর কি করব? এক্স অক্ষ, ওয়াই অক্ষ লিখলাম, জেড অক্ষ নেওয়া লাগবে আমার এখন, জেড অক্ষ আমরা এই বরাবর নেই। এখন এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর আমার এই ভেক্টরটাকে আমি কোন একটা কিছু দ্বারা প্রকাশ করব। ধরো এটা তোমাকে বলে দেওয়া আছে ও এ ভেক্টর, আচ্ছা ও এ না বলি এ বি বলি, ধরো এ বি বলে দেওয়া আছে। সো এ বি একটা ভেক্টর দেওয়া আছে, এই এ বি ভেক্টরটাকে তোমাকে এখানে নিয়ে আসতে হবে। যদি তুমি এই ভেক্টরটা যদি কিছু একটা বের করতে চাও, সেটাকে তোমাকে মাস্ট এখান থেকে টেনে নিয়ে এটার যে পাদবিন্দুটা, এই যে পাদবিন্দুটা, সেই পাদবিন্দুটা মাস্ট কোথায় বসাইতে হবে? এখানকার যে মূল বিন্দু সেখানে বসাইতে হবে। এখন তাহলে তুমি এখানে এ আর বি নিয়ে যেতে পারো, এ আর বি নিয়ে গেলাম। এখন আমি বলতে পারি এই যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটা এখন যে শীর্ষবিন্দুটা, এই শীর্ষবিন্দুর যদি আমি অবস্থান বের করতে পারি কার সাপেক্ষে? যে পাদবিন্দুটা অথবা আমরা যে এক্স অক্ষ ওয়াই অক্ষ আছি তার যে মূল বিন্দু, তার সাপেক্ষে যে অবস্থানটা বের করতে পারবো, সেটাকেই বলা হবে এ বি এর অবস্থান ভেক্টর। ঠিক আছে? সো এই বি ভেক্টরকে আমরা তাহলে কিভাবে বের করতে পারি? এটার অবস্থান ভেক্টর মাধ্যমে বের করতে পারি। সো এখানে আমরা অবশ্যই কি পাবো? এক্স অক্ষ বরাবর কিছুটা অংশ পাবো, এখানে এক্স অক্ষ বরাবর কিছুটা অংশ পাবো, ওয়াই অক্ষ বরাবর কিছুটা অংশ পাবো, তারপর কি পাবো? জেড অক্ষ বরাবর কিছুটা অংশ পাবো। ওয়েট, এটা আর একটু, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা হলো আমাদের জেড অক্ষ। ঠিক আছে? সো এক্স অক্ষ বরাবর এতটুকু গেলাম, ওয়াই অক্ষ বরাবর এতটুকু গেলাম, তারপর জেড অক্ষ বরাবর কি এতটুকু গেলাম। তাহলে আলটিমেটলি কি আমরা বি বিন্দুতে পৌঁছাইতে পারছি। সো এখানে আমি এক্স আর ওয়াই এর জায়গা জাস্ট চেঞ্জ করে দিছি, চেঞ্জ করে দিলে আসলে খুব আমারই সমস্যা হবে না, মোটামুটি সবকিছু ভ্যালু আমি বের করতে পারবা। আচ্ছা, সো তাহলে এই বি ভেক্টরটা আমরা কি দেখতেছি? এটাতে এক্স এর একটা অংশ আছে, ওয়াই এর একটা অংশ আছে, জেড এর একটা অংশ আছে। তো সেগুলোকে আমরা কি লিখতে পারি? ধরো ধরো এই মেইন ভেক্টরটা হলো আমাদের আর ভেক্টর দ্বারা প্রকাশ করলাম, এবি ভেক্টরটাকে আমি আর ভেক্টর দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে? তো আর ভেক্টরটাকে যদি আমি ভেঙে লিখি, এখন যেহেতু উপাংশ আকারে ভেঙে লিখবো, এক্স অক্ষ বরাবর যে অংশটা বা এই ভেক্টর মেইন ভেক্টরটার এক্স অক্ষ বরাবর যে উপাংশটাকে সেটাকে আর এক্স দ্বারা প্রকাশ করা হয়। তার মানে আর এর এক্স অংশে বা এক্স অক্ষে যে অংশটুকু আছে সেটা, সো আর এক্স সাথে কি থাকা লাগবে? অবশ্যই একক ভেক্টর থাকা লাগবে। সো আর এক্স আই, আর এক্স মানে কি? আর এক্স মানে হলো ভ্যালু, শুধুমাত্র এতটুকু অংশের যে ভ্যালুটা সেটা ভ্যালু ইনটু কি করা লাগবে? একক ভেক্টর দেওয়া লাগবে, প্লাস আর ওয়াই, তার মানে কি ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা আছে, এই যে এতটুকু অংশ, এটা হলো ওয়াই অক্ষ বরাবর উপাংশ, ইনটু কি দেওয়া লাগবে? ওয়াই অক্ষের যে একক ভেক্টর সেটা, ওয়াই অক্ষের একক ভেক্টর কি? জে, প্লাস দেওয়া লাগবে কি? আর জেড, জেড অক্ষ বরাবর যে উপাংশ সেটা কি দেওয়া লাগবে? সাথে আমাদের দেওয়া লাগবে এটার একক ভেক্টরটা, জেড অক্ষ বরাবর একক ভেক্টর কি? কে। সো তাহলে যে কোনো একটা ভেক্টরকে আমরা উপাংশের মাধ্যমে এভাবে প্রকাশ করতে পারতেছি। এগুলো কিন্তু বাস্তব অক্ষগুলার উপাংশ, এক্স অক্ষ ওয়াই অক্ষ আর জেড অক্ষের উপাংশগুলা। আচ্ছা, তো তাহলে আসলে যে কোনো ভেক্টরকে আমরা এভাবে প্রকাশ করতে পারতেছি। এরপর আমরা একটা জায়গায় যাই, যে ধরো তোমার ভেক্টরটা অন্যভাবে দেওয়া আছে। ধরো ভেক্টরটা দেওয়া আছে এখান থেকে শুরু করে এখানে। তো এখানে আসলে কি মিন করা হয়েছে? এখানে ধরো এই পয়েন্টটা হলো আমাদের এ পয়েন্ট, এটা হলো আমাদের বি পয়েন্ট, সো এ আর বি, তার মানে আমার এ বি ভেক্টরটা বের করতে বলা হয়েছে। এখন এটার একটা উপায় হলো যে আমার এটাকে এই যে ভেক্টরটা সেই ভেক্টরটাকে ধরে নিয়ে এটার যে পাদবিন্দুটা সেটা কোথায় বসানো? মূল বিন্দুতে বসানো। এটা একটা উপায় হতে পারে।
কিন্তু ধরো তোমাকে প্রশ্নে এভাবে উল্লেখ করে দিল যে তোমার অক্ষটা উল্লেখ করে দিল, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ উল্লেখ করে দিল, এবং তার উপরে এখানে এবি ভেক্টরটা দেওয়া আছে, ঠিক আছে? তখন কিন্তু তুমি এটাকে সরাইতে পারবে না। তোমাকে যদি ধরো জাস্ট প্রশ্নে বলে দিল একটা ভেক্টর আছে, তোমাকে কোনো অক্ষটকের কোনো কথা বললো না, তখন তুমি কি করতে পারবা? তুমি ইচ্ছা মতো একটা অক্ষ এঁকে নিতে পারবা, যে আমরা এখন এইভাবে অক্ষ এঁকে নিছি, যে এটার পাদবিন্দুতে অক্ষ এঁকে নিছি, তাহলে সেই অনুসারে আমি এই বিন্দুটার সাপেক্ষে আমি এই যে ভেক্টরটা, সেই ভেক্টরটার অবস্থান ভেক্টর বের করে নিয়ে আসতে পারবো। কিন্তু যদি তোমার এরকম দেওয়া থাকে যে তোমাকে অক্ষ এঁকে দেওয়া দেওয়া আছে, তখন তো তুমি এটাকে নিয়ে আসতে পারবে না, কারণ তুমি তো তখন ভুল হয়ে যাবে, তাই না? যে এখান নর্মাল অবস্থা এটা যেরকম দূরে আছে, তুমি যদি এটাকে টেনে নিয়ে আসো এখন এখন কিন্তু সমস্যা হবে, ঠিক আছে? এখন যদি তুমি এখানে নিয়ে আসো, তোমাকে কিন্তু এইভাবে বের করতে বলা হয় নাই, তোমাকে বের করতে বলেছে এইভাবে, যে এই বিন্দুটার সাপেক্ষে, এখানে ধরো ও বিন্দু, এই ও বিন্দুটার সাপেক্ষে এই জিনিসটার বা এই ভেক্টরটার অবস্থান ভেক্টর বের করে নিয়ে আসো। তোমাকে এখন কি দেওয়া আছে? গ্রাফ সহ আঁকা দেওয়া, এঁকে দেওয়া আছে। তাহলে কি তুমি গ্রাফ ইচ্ছা মতো ধরতে পারতেছো না, তুমি গ্রাফটাকে ইচ্ছা মতো এর কাছাকাছি আনতে পারবা না, বা এটাকে তা এই এর কাছাকাছি নিয়ে যাওয়া যাবে না। বাট যদি তোমাকে জাস্ট ভেক্টরটা দেওয়া থাকে, যেমন এটার মতো জাস্ট ভেক্টরটা দেওয়া আছে, তোমাকে এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ এটা দেওয়া নাই প্রশ্নে, তাহলে তুমি কি করতে পারবে? ইচ্ছা মতো যে কোনো জায়গায় আঁকতে পারবে, তুমি এখানে আঁকতে পারতা, তাই না? ইচ্ছা মতো যে কোনো জায়গায় আঁকতে পারবে, বাট তুমি কোথায় নিবা? পাদবিন্দুতে আঁকবা, তাহলে কি হবে? ম্যাথ সোজা হয়ে যাবে। এর জন্য মূলত আমরা এখানে আঁকি। বাট যদি তোমার অক্ষ সহ সবকিছু এঁকে দেওয়া থাকে, তখন তো তোমার এই এবি ভেক্টরটা বের করতে হবে, তাই না? এখন এই ভেক্টরটা বের করবা কিভাবে? এবি ভেক্টরটা বের করার জন্য তোমার কি লাগবে? এটা এবি ভেক্টরটা মানে কাইন্ড অফ এ অবস্থান থেকে বি অবস্থানে গেছে, তাই না? এখন সেটা সরণ হইতে পারে, বেগ হইতে পারে, বল হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তবে সহজে বোঝার জন্য আমরা ধরে নিচ্ছি এটা সরণ। সে এ থেকে বিতে গেছে। এখন সরণ বের করার নিয়ম কি? সরণ বের করার নিয়ম হলো শেষ অবস্থান মাইনাস আদি অবস্থান। এখানে শেষ অবস্থান কি? বি অংশ না? এটা কি আমাদের শেষ অবস্থান? আদি অবস্থান কোনটা? এ। তাহলে শেষ অবস্থান থেকে আদি অবস্থান যদি আমি বিয়োগ করতে পারি, তাহলে কি পাওয়া যাবে? এবি ভেক্টরটা পাওয়া যাবে। এখন কথা হলো এখানে শেষ অবস্থান বি অবস্থানটা আসলে কি? আমরা একটু আগে দেখছিলাম যে এই যে আমরা যেমন এখানে বি পয়েন্টের অবস্থান বের করছিলাম, আবার তার আগে আমরা এ পয়েন্টের জন্য অবস্থান বের করছিলাম। এই পয়েন্টগুলোর জন্য অবস্থান কিভাবে বের করে? এই পয়েন্টগুলোর জন্য অবস্থান বের করে আমরা মূল বিন্দু যেটা দেওয়া থাকে আমাদের প্রশ্নে, বা যেটা আমরা এঁকে নিই, সেই মূল বিন্দুটা থেকে কি করি? ওই বিন্দুটা অবধি একটা দাগ টানি। এটা হলো কি আমাদের ভেক্টর, মেইন ভেক্টর। এই ভেক্টরটারে আমরা কি বের করি? সবগুলো এক্স অক্ষ ওয়াই অক্ষ আর জেড অক্ষ বরাবর উপাংশ বের করি। আর সেটা দ্বারা যে প্রকাশ পায় এটাকে আমরা কি বলি? অবস্থান ভেক্টর বলি। এখানে ও এ বলতে ও এ ভেক্টর মিন করতেছে, এটা কিন্তু আমি একটা বাংলায় বলছিলাম, এটাকে আসলে কি মিন করে? এটা আসলে এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা, এই বিন্দুটার মূল বিন্দুর সাপেক্ষে অবস্থান মিন করে, ঠিক আছে? এই বিন্দুটার মূল বিন্দুর সাপেক্ষে অবস্থান। তো একইভাবে তাইলে আমরা এখানে এই যে এখানে কি ছিল, যে মূল বিন্দুটার সাপেক্ষে এই বি বিন্দুর অবস্থান। এখন তাইলে আমরা এখানেও কি বলতে পারি? এই যে বি বিন্দুর অবস্থান আসলে কি মিন করে? মূল বিন্দুর সাপেক্ষে বি বিন্দুটার অবস্থান। সো মূল বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান মানে কি? এটা। এখানে যদি আমি একটা দাগ টানি, তাহলে যে ভেক্টরটা পাওয়া যাবে, ঠিক আছে, মূল বিন্দু থেকে শুরু করে ওই বিন্দুর দিকে, এটাকে আমরা কি বলবো? বি বিন্দুর অবস্থান ভেক্টর বলবো। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? ও বি দ্বারা প্রকাশ করতে পারি। ও বি ভেক্টর। ওই ভেক্টর মানে কি? মূল বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর। একইভাবে আমি ওই যে বলতেছিলাম, আমরা কি শেষ অবস্থান থেকে আদি অবস্থান বিয়োগ করলে এই ভেক্টর পাওয়া যাবে। তো শেষ অবস্থানের কথা হইলো, এখন কি আদি অবস্থানেরটাও তো লাগবে। আদি অবস্থানের জন্য কি করবো? একই কথা, যে মূল বিন্দুর সাপেক্ষে আদি যে বিন্দুটা দেওয়া আছে, সেই বিন্দুটার যে অবস্থান ভেক্টর পাওয়া যাবে সেটা। সো এটাকে আমরা কি বলতে পারি? ও এ ভেক্টর বলতে পারি। ও এ ভেক্টর মানে কি? ও এ ভেক্টর মানে হলো ও বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর অবস্থান ভেক্টর, ঠিক আছে? আমরা সবকিছুর অবস্থান ভেক্টর বের করতেছি কার সাপেক্ষে? মূল বিন্দুর সাপেক্ষে, ও বিন্দুটার সাপেক্ষে। আচ্ছা, ও বিন্দুটার এই অবস্থান তো জানোই, যে 0,0। অথবা যদি আমি সাথে একটা অক্ষ অ্যাড করে দিই, জেড অক্ষ অ্যাড করে দিই, তাহলে কি বলবো? যে জিরো, এটা ধরো জেড অক্ষ অ্যাড করে দিলাম, তখন আমি কি বলবো? এই ও বিন্দুটার অবস্থান কি? 0,0,0। তার মানে কি? এক্স অক্ষ বরাবর 0, ওয়াই অক্ষ বরাবর 0, জেড অক্ষ বরাবর 0। তো তুমি চাইলে এটা যদি অবস্থান নাও, মূল বিন্দু নিজের সাপেক্ষে অবস্থান কত? নিজের সাপেক্ষে অবস্থান কি? 0i প্লাস 0j প্লাস 0k, ঠিক আছে? নিজের সাপেক্ষে নিজের অবস্থান। আর বাকি সবার অবস্থান তো দেখলা, যে ও বি বিন্দুর অবস্থান হলো কি? ও বি। এই বিন্দুর অবস্থান কি? ও এ। আচ্ছা, আমাদের বের করতে হবে কি? আমাদের বের করতে হবে এ বি। এ বি আর বি এ কিন্তু আলাদা জিনিস, জানোই। এখন এ বি যেহেতু বের করতে বলছে, এ বি মানে কি? এ থেকে বি এর দিকে যাওয়া হচ্ছে, তাই না? তার মানে এ থেকে বি এর দিকে যাওয়া হচ্ছে। এখন এখানে কিন্তু আমরা যদি ভেক্টরের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করো, সেটা ইউজ করেও কিন্তু কিছু বের করে নিয়ে আসা যায়। যদি এখানে ভেক্টরের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করো, তাহলে কি লেখা যায় এখানে? যে আমাদের এখানে দেখতেছো যে এখান থেকে শুরু করে, ও বিন্দু থেকে শুরু করে এ বরাবর যাওয়া হয়েছে, তারপর এ থেকে বি এর দিকে যাওয়া হয়েছে। এই পুরা জিনিসটা
ও বি এর সমান না? ও থেকে বি তে ডাইরেক্ট চলে গেছে এই লাইন বরাবর। আর এখানে কি ভেঙে ভেঙে গেছে ও থেকে এ অবধি, ও থেকে বি অবধি। তাহলে এখানে ভেক্টরের যদি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমি কি লিখতে পারি যে, সেটা একটু মুছে দেই। আমি যদি ভেক্টর ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি তাহলে লেখা যায় যে ও এ ভেক্টর প্লাস হলো এ বি ভেক্টর ইকুয়ালস টু হলো কি আমাদের অভিভেক্টরটা। কারণ এখানে অভিভেক্টরে ও থেকে বি তে যাওয়া হয়েছে, আর ও এ আর এ বি এটার মাধ্যমে কি করা হয়েছে, ও এ আর ও এ আর এ বি এটার মাধ্যমে কি করা হয়েছে, এটার মাধ্যমে কিন্তু ও থেকে শুরু করে বি তেই যাওয়া হয়েছে। সো ও বি আর ও থেকে এ তে যাওয়া আর এ থেকে বি তে যাওয়া আসলে কি একই কথা। সো সেটা লিখতে পারতেছি আমরা ভেক্টর ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে অথবা লব্ধি সূত্র অ্যাপ্লাই করে, যে কোনো একটা বললেই হয়, আসলে সবগুলো একই জিনিস। আচ্ছা, তো এখান থেকে আমরা জানি কি ডানে বামে সরিয়ে কিছু কাজ কারবার করা যায়। কি করা যায় যে, এবি ভেক্টরকে এই পাশে রেখে দিলাম আর ও এ কে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে আমি কি লিখতে পারি যে ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। সো ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। ওকে, গেল। সো এটা আমরা তাইলে কি ভেক্টরের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে এটা বের করে নিয়ে আসতে পারি। সো এটা তুমি এখানে লিখতে পারো। আবার এটাকে আমি আরেক কনসেপ্ট ইউজ করতে পারি, ওই যে শেষ অবস্থান মাইনাস আদি অবস্থানের কথা যেটা বলতেছি। শেষ অবস্থান কি, শেষ অবস্থান হলো কি আমাদের ওবি, এ থেকে বিতে যাওয়া হয়েছে না, তাহলে শেষ অবস্থান কি বি বিন্দু, আদি অবস্থান কি এ বিন্দু। বাট আমরা যেহেতু ভেক্টর করতেছি, আমরা বিন্দুর অবস্থান বলতে কি মিন করি, বিন্দুর অবস্থান বলতে মিন করা হয় ও বিন্দু, যেটা মূল বিন্দু, সেই মূল বিন্দু সাপেক্ষে অবস্থান। সো বি বিন্দুর অবস্থান বলতে কি মিন করে, মূল বিন্দু সাপেক্ষে বি বিন্দুর অবস্থান। তো সেটা কি, সেটা হলো ও বি মাইনাস কি আদি অবস্থান, আদি অবস্থান কি এই বিন্দুর অবস্থান। এখন এই বিন্দুর অবস্থান মানে কি, এই বিন্দুর অবস্থান মানে হলো মূল বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর অবস্থান, তার মানে ও এ ভেক্টর। তাহলে কি লিখতে পারি, আদি অবস্থান শেষ অবস্থান মাইনাস আদি অবস্থান। আদি অবস্থান এই বিন্দু ছিল, সো এই বিন্দুকে আমরা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করলে পাই ও এ ভেক্টর। সো অভিভেক্টর মাইনাস ও এ ভেক্টর। দেখো এখানে আর এখানে কিন্তু একই জিনিসই পাইছি। তো ভেক্টরের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করো বা তুমি এআই ইউজ করো, স্মরণের যে সূত্রটা আছে শেষ অবস্থান মাইনাস আদি অবস্থান, নট জাস্ট স্মরণ, সব জায়গায় তো সেম কথাবার্তা। ধরো তোমাকে বলা হলো যে বলের পরিবর্তন কত, বলের পরিবর্তন মানে কি শেষ বল মাইনাস আদি বল। বেগের পরিবর্তন কত, শেষ বেগ মাইনাস আদি বেগ। ঠিক আছে, তো শেষ অবস্থান মাইনাস আদি অবস্থান। জাস্ট নট জাস্ট স্মরণের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে এই জিনিসটা ইউজ করা যায় যে ফাইনাল ফাইনাল সিচুয়েশন মাইনাস ইনিশিয়াল সিচুয়েশন, শেষেরটা মাইনাস আগেরটা। তো তাইলে আমরা এখান থেকে এটা বের করতে পারছি যে এবি ভেক্টর ইকুয়ালস টু ওবি ভেক্টর মাইনাস ওএ ভেক্টর। এখন এই যে কনসেপ্টটা, এটা আমরা আরো কিছু জায়গায় ইউজ করতে পারি, সেটা এখন আমরা দেখি। ওকে, নর্মাল সুন্দর দাগি টানি এখন একটু। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা হলো জেড অক্ষ। ওকে, আবার সমস্যা করতেছে। আচ্ছা, এটা হলো আমাদের ওয়াই অক্ষ, আর এটা হলো আমাদের জেড অক্ষ। সো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এখন ধরো তোমাকে বলা হলো এখানে কোন একটা ভেক্টর দেওয়া আছে, এবি ভেক্টর। ঠিক আছে, এখন এবি ভেক্টরটা যে দেওয়া আছে, এখানে এই যে বিন্দুটা এবং বি যে বিন্দুটা, এই এ আর বি বিন্দুর অবস্থান ভেক্টর বলে দিছে। আচ্ছা, এই বিন্দুর অবস্থান ভেক্টর বলতে কি মিন করে, এর অবস্থান মানে কি আসলে ও এ ভেক্টর না, আমার যে মূল বিন্দুর সাপেক্ষে তো আমরা অবস্থান বের করি। সো এই বিন্দুর অবস্থান মানে কি মূল বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর অবস্থান, তার মানে ও এ ভেক্টর। সো আমাকে বাংলা কথায় বলতে পারে যে ও এর অবস্থান, অবস্থান বলুক বা অবস্থান ভেক্টর বলুক, মোটামুটি একই জিনিসই মিন করে। এর অবস্থান তোমাকে বলে দেওয়া হলো যে এটা হলো কি আমাদের ধরো আহ 2i প্লাস 2j প্লাস কে, এটা হলো কি আমাদের এই বিন্দুটার অবস্থান। আচ্ছা, সবগুলোতে টুপি দেওয়া লাগবে। তারপর তোমাকে একইভাবে বলা হলো যে বি বিন্দুর অবস্থানও বলে দেওয়া আছে আমাদের প্রশ্নে। বি এর অবস্থান ভেক্টর কি বলা হলো, ধরো তোমাকে বলা হলো যে 3i 2j প্লাস 2k, সেটা আমাদের প্রশ্নে বলে দেওয়া হইলো। এরপর যখন আমরা বের করতে যাব,
আমরা কি বের করব, যে আমাকে এবি ভেক্টর বের করতে বলা হয়েছে। তো এখন এবি ভেক্টর বের করার আমরা নিয়ম জানি। এবি ভেক্টর বের করার নিয়ম কি, যে এবি ভেক্টর মানে কি, এ থেকে বিতে যাওয়া হয়েছে, তাই না? এ থেকে বিতে যাওয়া হয়েছে, এ থেকে বিতে যাওয়ার জন্য তুমি কি এই জিনিসটা বের করতে পারবা কিভাবে? এই জিনিসটা বের করতে পারবা যে বি এর অবস্থান মাইনাস এ এর অবস্থান। এখন বি এর অবস্থান মানে কি, যে প্রশ্নে দেওয়া আছে, বি এর অবস্থানকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি ভেক্টরের মাধ্যমে, যে ও বি ভেক্টর। সো বি এর অবস্থান মানে কি, ও বি ভেক্টর মাইনাস কি, এ এর অবস্থান, এর অবস্থান মানে কি, ও এ ভেক্টর। তাইলে সেটার জায়গায় আমরা কি লিখতে পারি, যে ওবি মাইনাস ও এ। এখন ওবি আর ও এ, এর অবস্থান মানে কিন্তু ও এ, ঠিক আছে, এটাই কিন্তু আসলে ও এ। আর বি এর অবস্থান মানে কি ওবি, এটাই আসলে আমাদের ওবি। তো এই ভ্যালুগুলো তাহলে আমরা এখানে বসিয়ে দিতে পারি। তাহলে এখানে কি করতে পারবো, আচ্ছা এখানে আই এর জায়গায় টুপি দিয়ে নেই, প্লাস মাইনাস ও এ, তার মানে এখানে ও এ যেটা আছে এটা সবগুলা কি হবে, মাইনাস হয়ে যাবে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে সবগুলা। সো মাইনাস টু আই, মাইনাস টু জে, সামনে যেহেতু মাইনাস সবগুলো চিহ্নই কিন্তু পরিবর্তন হবে, প্লাস কে, সরি প্লাস কে না মাইনাস কে, কারণ এখানে সামনে মাইনাস আছে, তো সবগুলো চিহ্নই পরিবর্তন হবে। এখন এখানে যোগ বিয়োগ করা যায়, তিনটা আই আছে, মাইনাস দুইটা আই আছে, তো থাকবে কয়টা, একটা আই। দুইটা জে আছে, মাইনাস দুইটা জে আছে, কাটাকাটি হয়ে যাবে। প্লাস দুইটা কে আছে, মাইনাস একটা কে আছে, তাহলে বাকি থাকবে কয়টা, একটা কে, সো আই প্লাস কে। সো এটাই কি আসলে তাহলে আমাদের এবি ভেক্টরটা। তাহলে এবি ভেক্টরটা আসলে কি, আই প্লাস কে। আই মানে কি এক্স অক্ষ বরাবর এক 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 একক যাইতে হবে, আর কে মানে কি জেড অক্ষ বরাবর এক একক যেতে হবে। তাহলে জিনিসটা কিরকম হবে, যে এক্স অক্ষ বরাবর আমি এতটুকু যাবো এক একক, ও তারপর কি জেড অক্ষ বরাবর এক একক যাব। তাহলে কি পাওয়া যাবে, এই এই জায়গাতেই এই এবি ভেক্টরটা পাওয়া যাবে। এখন অবশ্যই আমি এখানে চিত্রটা ঠিকঠাক ভাবে আঁকি নাই, এখানে যে যে মানটান দিয়ে রাখছি সেই অনুসারে তো অবশ্যই আঁকি নাই, প্রথমে র্যান্ডম দিয়ে এঁকে ফেলছি। সো এই জন্যই হলো, জাস্ট এটা একটু এদিক সেদিক মনে হতে হতে পারে, যে আমার বিন্দুটা আসছে নিচে, বাট আমি এখানে আঁকছি উপরে, এটা আসলে নিচেই হবে, ঠিক আছে। বাট ওই যে আগে এঁকে ফেলছি, ওই জন্য অবশ্যই মানের সাথে মিলে নেই। যাই হোক, সো এটাই তাহলে আমাদের গেল। ওকে, আচ্ছা আরেকটা জিনিস বলি, এবি ভেক্টর যেটা, সেটাকে আমরা কি লিখলাম, যে বি এর অবস্থান ভেক্টর মাইনাস এ এর অবস্থান ভেক্টর, মানে ওবি মাইনাস ও এ। এটা কি তোমরা 19 আরেকভাবে শিখছিলা, যে বি এর অবস্থান ভেক্টরকে স্মল বি নিচে দাগ দেওয়া হয়, মাইনাস এর অবস্থান ভেক্টর মানে ও এ, এটাকে আরেকভাবে কিভাবে লেখা যায়, স্মল এ নিচে দাগ। সেটা তোমরা আরেকভাবে শিখছিলা, যে এবি ভেক্টর মানে হলো বি মাইনাস এ। তার মানে এটাকে এই কনসেপ্ট ইউজ করতে পারো, যে ধরো তোমাকে পি কিউ ভেক্টর বলা হলো, পি কিউ ভেক্টর ইকুয়ালস টু কি হবে, যে উল্টা হবে, তাই না, যেটা পরে আছে সেটা আগে লিখতে হয়। সো কিউ কিভাবে লিখতে হয়, স্মল লেটারে লিখতে হয়, সো স্মল কিউ নিচে দাগ দেওয়া লাগে মানে ভেক্টর চিহ্ন, মাইনাস স্মল পি, ঠিক আছে। সো কিউ মাইনাস পি। সো এটা আসলে যে কোনো জিনিসের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারো। তোমাকে যদি বলা হয় এম এন ভেক্টর, এম এন ভেক্টর মানে কি, স্মল এন ভেক্টর মাইনাস স্মল এম ভেক্টর, ঠিক আছে। তো একইভাবে যে কোনো জিনিসের জন্য এইভাবেও মনে রাখতে পারো, এটা আসলে ইচ্ছা ব্যক্তিগত। আচ্ছা, তারপর আমরা আরো একটা জিনিস কনফিউশন ক্লিয়ার করি, যেগুলোতে ছেলেপেলেরা ভুল করে, চিত্র সহই বুঝাই। এক্স অক্ষ আর ওয়াই অক্ষ নেই, জেড অক্ষ নেই, না নেই, জেড অক্ষ বেশি কমপ্লিকেশন তৈরি করে। আচ্ছা, তো আমি যদি এখানে এবি ভেক্টর অঙ্কন করি, ধরো এখানে এবি ভেক্টর একটা দেওয়া আছে, এটা হলো এবি ভেক্টর, ঠিক আছে। এবি ভেক্টরকে আমরা কিভাবে লিখি, এবি একসাথে লিখি, উপরে তীর চিহ্ন লিখি, এটাকে বলা হয় এবি ভেক্টর। এবি ভেক্টর কিভাবে বের করে, তো আমরা একটু আগে দেখছি, যে স্মল বি মাইনাস স্মল এ লিখতে পারো, অথবা ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর লিখতে পারো, যে কোনো একটা লিখলেই হলো। সো আশা করি এটা বুঝছো, এটা হলো এবি ভেক্টর। আর আরেকটা আছে কি, এ প্লাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর, দুইটা কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে। এ ভেক্টর প্লাস বি ভেক্টর কিন্তু পুরাই আলাদা জিনিস, এখানে কিন্তু কোনো এ ভেক্টর দেওয়া নাই, এখানে কিন্তু এ বি ভেক্টর দেওয়া আছে, এ থেকে বিতে যাওয়া হয়েছে। এই এ বিন্দুটা কিন্তু এ ভেক্টর মিন করে না। এখানে অনেক হয়তো ভাবতে পারো, যে আমি যদি ও থেকে এ অবধি দাগ টানি, ও থেকে এ অবধি দাগ টানলাম, এটা কিন্তু ও এ ভেক্টর, এটা কিন্তু এ ভেক্টর না, এটাও কিন্তু এ ভেক্টর না, এটা কিন্তু ও এ ভেক্টর বা এই বিন্দুর অবস্থান ভেক্টর, এটা কিন্তু এ ভেক্টর না। তো ধরো তোমাকে প্রশ্নে এ ভেক্টর দেওয়া আছে, তোমাকে বের করতে বলা হলো এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তুমি কিন্তু বের করতে পারবা না, তোমার প্রশ্নে ইনাফ ইনফরমেশন নাই, এ ভেক্টর আর বি ভেক্টর আলাদা করে দেওয়া নাই।
ঠিক আছে? এ ভেক্টর আর বি ভেক্টর কিন্তু পুরো আলাদা জিনিস। এটাকে ধরো তুমি পি দ্বারা প্রকাশ করতে পারো, এটা হলো আমাদের পি ভেক্টর হবে, কিন্তু এ ভেক্টর হবে না স্টিল। ও এ ভেক্টর মানে মূল বিন্দুর সাপেক্ষে কোন একটা বিন্দুর ভেক্টর আর এ ভেক্টর দুইটা কি না, সেম না, ইজ নট ইকুয়ালস টু। ঠিক আছে, সেটা খেয়াল রাখবে। তোমাকে যদি প্রশ্নে এ আর এ বি ভেক্টর বলে দেওয়া থাকে তাহলে কিন্তু তুমি এই জিনিসটার ভ্যালু কোনোদিনই বের করতে পারবা না। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস বলার ছিল, এই যে এর যে অবস্থান সেটাকে তুমি আই জে কে দ্বারা প্রকাশ করছে তাই না, এটাকে কিন্তু তোমাকে আরেকভাবে বলে দেওয়া থাকতে পারতো। ধরো তোমাকে বলে দিছে এ মানে হলো 2 2 1, 2 2 1 মানে কি, এক্স অক্ষ বরাবর 2, ওয়াই অক্ষ বরাবর 2, জেড অক্ষ বরাবর 1। তাহলে সেটাকে তুমি কি করতে পারবা, ভেক্টরের মাধ্যমে এখানে ডাইরেক্ট লিখে ফেলতে পারবা যে 2y+2j+k। ঠিক আছে, তোমার প্রশ্নে এরকম ভাবেও দেওয়া থাকতে পারে, তুমি সেটাকে ডাইরেক্ট কিভাবে লিখবা, এভাবে লিখে ফেলবা, এভাবে লিখে ফেলবা। তারপর ধরো তোমাকে এ বিন্দুর অবস্থান বলে দিয়েছে, বি বিন্দুর অবস্থান বলে দিয়েছে, তোমাকে এবি বের করতে বলা হলো, এবি বের করলে এই যে আমরা যেভাবে করছি, বি ভেক্টরের অবস্থান ভেক্টর মাইনাস কি এ ভেক্টরের অবস্থান ভেক্টর, সরি ভেক্টর না বিন্দুর, বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। আচ্ছা, সো এ ভেক্টর প্লাস বি ভেক্টর যদি বের করতে বলা হয় তাহলে তোমাকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভাবে এ ভেক্টর একটা ভ্যালু দেওয়া থাকা লাগবে, বি ভেক্টর একটা ভ্যালু দেওয়া থাকা লাগবে। ধরো এটা বললো এ ভেক্টর, এটা বললো বি ভেক্টর, এটা হলো এ আর এটা হলো আমাদের বি। এখন তুমি এ প্লাস বি বের করতে পারবা। এ প্লাস বি মানে কি, এ আর বি এর লব্ধি। এ আর বি এর লব্ধি বের করে কি হবে, লব্ধি বের করার নিয়ম তো জানো, যে যে কোনো একটা ভেক্টর কি করবা, ধরে নিয়ে দুইটারই কি করবা, পাদবিন্দু একই জায়গায় বসাবা, পাদবিন্দু একই জায়গায় হইছে, এটা মেন কাজ। এটার কাজের পর কি, এদের লব্ধি কোথায় পাওয়া যাবে, অবশ্যই এটার যে মধ্যবর্তী অ্যাঙ্গেল সেটার ভিতরেই কোথায় একটা পাওয়া যাবে, তাই না, লব্ধি দিলে কোথায় পাওয়া যাবে, এখানে পাওয়া যাবে। ঠিক আছে, এখানে পরে আমরা আর পাবো, এ বি এর যে লব্ধি আর সেটা আর এ বি ভেক্টর কিন্তু পুরাই আলাদা জিনিস, তো এটা সবসময় খেয়াল রাখবা। আচ্ছা, এ বি ভেক্টর ইকুয়ালস টু আবার অনেকে লিখে ফেলে যে, আচ্ছা এগুলা মুছি, এ বি ভেক্টর ইকুয়ালস টু আবার অনেকে এটা লিখে ফেলে যে ক্যাপিটাল বি ভেক্টর মাইনাস ক্যাপিটাল এ ভেক্টর। আছে, এটাও কিন্তু ভুল। ক্যাপিটাল বি ভেক্টর কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া নাই, ক্যাপিটাল এ ভেক্টর আমাদের দেওয়া নাই, আমাদের কি দেওয়া আছে, এ আর বি বিন্দু দেওয়া আছে। এ আর বি বিন্দু আর এ আর বি ভেক্টর দুটো কিন্তু পুরাই আলাদা জিনিস। এখানে যে আমার এ বিন্দু দেওয়া আছে আর বি বিন্দু দেওয়া আছে, এটার ভিত্তিতে আমি কি বের করতে পারবো, আমি জাস্ট এ আর বি বিন্দুর অবস্থান ভেক্টর বের করতে পারবো। এ ভেক্টর আর এর অবস্থান ভেক্টর আলাদা জিনিস, এতক্ষণ ধরে বলতেছি। সো এটা হলো ও, তাহলে আমি এটাকে বলতে পারি ও এ, এটা হলো ও বি। ঠিক আছে, এতটুকু হলো ও বি আর এতটুকু হলো আমাদের ও এ ভেক্টর। বাট সেগুলো কিন্তু বি ভেক্টর আর এ ভেক্টর না, সো এটাকে কিন্তু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর লেখা যাবে না। বি ভেক্টর আর এ ভেক্টর কিন্তু তোমাকে আলাদা উল্লেখ করে দেওয়া থাকা লাগবে, যদি তোমার প্রশ্ন এরকম কিছু আসে, তাহলে বি ভেক্টর এভাবে এঁকে দিল, এ ভেক্টর এভাবে এঁকে দিল। ঠিক আছে, বাট এ বি ভেক্টর থেকে আসলে এ ভেক্টর আর বি ভেক্টর বের করা পসিবল না। সো এখানে কি হবে, জাস্ট বি এর অবস্থান ভেক্টর মাইনাস এর অবস্থান ভেক্টর হবে। So, এত কিছু ক্লিয়ার হলে এখন তাহলে আমরা আর কয়েক দু একটা জিনিস দেখি। আচ্ছা, এরপর তোমরা তো এতদিন ধরে লব্ধি বের করছো। সো লব্ধি বের করার নিয়ম তো জানো, যে আমাদের একটা এ ভেক্টর দেওয়া থাকবে আর একটা বি ভেক্টর দেওয়া থাকবে, এই দুটাকে যোগ করা লাগবে। এই দুটাকে যোগ করাই কি আমরা কি করি, লব্ধি বের করি। এই লব্ধিটা কত হয়, এই লব্ধিটাকে আমরা ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করি, আর ভেক্টর। এটাকে আমরা চিত্র দ্বারা প্রকাশ করতে পারি, তাই না, এটা হলো আমাদের এ ভেক্টর, এটা হলো আমাদের বি ভেক্টর, তাহলে লব্ধি কোথায় পাওয়া যায়, মাঝখানে পাওয়া যায়, এটা হলো আমাদের আর ভেক্টর। এটা হলো এ, এটা হলো এ, এটা হলো বি, আর এটা হলো আমাদের আর। আচ্ছা, সো এ বি আর মাঝখানে আর পাওয়া যাবে। সো এটাকে আমরা এখন যে আমরা উপাংশ দেখছি, উপাংশের মাধ্যমে কিন্তু আরো মোটামুটি ইজিলি ব্যাখ্যা করা যায়, আরো মোটামুটি ইজিলি বের করা যায়। যদি তোমার যে মেন লব্ধি, মেন সূত্র ইউজ করে, এই কনসেপ্ট ইউজ করে যে লব্ধি বের করো, সেটা কিন্তু মোটামুটি সূত্র একটা কঠিন একটা সূত্র মনে রেখে সেখান থেকে মান বসায় চেক করতে হয়, ক্যালকুলেশন করতে হয়। বাট যখন আমরা উপাংশের মাধ্যমে ইউজ করবো, উপাংশ কিন্তু একদম ইজি। যেমন ধরো তোমাকে 2i+k বলে দিল, ঠিক আছে, এখানে জে নেই মানে কি, জে নেই মানে জে জিরো, তার মানে জিরো জে, সেটা তো লেখা লাগে না। মানে কি ওয়াই অক্ষ বরাবর কোনো উপাংশ নাই, যেহেতু ওয়াই অক্ষের একক ভেক্টর না, সো জে নাই মানে কি ওয়াই অক্ষ বরাবর কোনো উপাংশ নাই। এটাকে ধরো বললাম i-কে। ঠিক আছে, প্লাস মাইনাস কিন্তু হইতে পারে, প্লাস মাইনাস মানে তো বোঝো যে উল্টা দিকে,
এই যে এটা ধরো এক্স অক্ষ বরাবর এদিকে গেলে কি বলি +1, এটা ধরো 1 আই, এরপর আবার গেলে কি বলে 2 আই। আর যদি উল্টা দিকে যাই এদিকে কি বলবো, এটাকে -1 আই, এটা কি -2 আই। একইভাবে ওয়াই অক্ষে উপরের দিকে গেলে প্লাস, নিচের দিকে গেলে মাইনাস। জেড অক্ষে যদি আঁকি, জেড অক্ষে আঁকলে কি হবে, যদি তুমি এদিকে ভিতরের দিকে যাও তাহলে কি হবে, এখানে হবে প্লাস, তাহলে এখানে এখানে কি হবে, মাইনাস হবে। ঠিক আছে। সো প্লাস মাইনাসের সমস্যা নেই আশা করি। আচ্ছা, সো এখন ধরো তোমাকে এদের লব্ধি বের করতে বলা হইলো, এ আর বি এর লব্ধি বের করে। এ আর বি এর লব্ধি কি, সিম্পলি এ ভেক্টর আর বি ভেক্টর যোগ। কিভাবে যোগ করবে, উপাংশগুলা যোগ করবা। উপাংশগুলা যোগ করবা কিভাবে, এই যে আই আই জে যেগুলো যোগ করে দিবা, কি হবে 2 আই প্লাস আই কি হয়ে যাবে, 3 আই হয়ে যাবে। আর একটাতে প্লাস কে একটাতে মাইনাস কে কি হয়ে যাবে, কাটাকাটি হয়ে জিরো। শুধুমাত্র 3 আই, তাহলে লব্ধি কত, 3 আই। একদম ইজি। এই 3 আই এখানে কিন্তু মান আর দিক দুটোই আছে তাই না, আই একক ভেক্টর, তার মানে এখানে কি ভেক্টর অংশই ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয়েছে, এখানে ডাইরেক্ট মান আসে নাই। এখন অনেক সময় তোমাকে মান বের করতে বলতে পারে। মান বের করার নিয়ম কি, মান বের করার নিয়ম হলো, ধরো আমি কোন একটা ভেক্টর বললাম, ধরো আমি কোন একটা ভেক্টর বললাম এ ভেক্টর। ঠিক আছে। এই ভেক্টরে আমরা জানি এক্স অক্ষ বরাবর উপাংশ থাকে, ওয়াই অক্ষ বরাবর উপাংশ থাকে, জেড অক্ষ বরাবর উপাংশ থাকে। সো ধরো এক্স অক্ষ বরাবর যে উপাংশ সেটাকে আমরা বললাম এ এক্স। আচ্ছা, এ এক্স না বলি, শুধু স্মল হাতের এক্স বলি, বেশি লেখা লাগবে না হলে। এক্স, আর সেটার সাথে কি থাকবে, অবশ্যই এক ভেক্টর থাকবে এক্স আই। ওয়াই অক্ষ বরাবর উপাংশকে ওয়াই বললাম। সো তার সাথে কি থাকবে, একটা ইয়া থাকবে, একক ভেক্টর থাকবে। তারপর জেড অক্ষের অংশ হলো জেড, সাথে কি থাকবে, জেড অক্ষের যে একক ভেক্টর জেড কে। এখন ধরো তোমাকে এই ভেক্টরটার মান বের করতে বলা হয়েছে। এই ভেক্টরের মানের সূত্র তো জানো, মানের সূত্র মানে মানে সূত্র জানো না, মানের নিয়ম তো জানো যে এটা কি করতে হয়, দুই পাশে মডুলাস দিয়ে দিতে হয়। অথবা আমরা যদি শুধুমাত্র এ লিখি, উপরে যদি ভেক্টর চিহ্ন না দিই, তাহলে সেটা কি মিন করে, মান মিন করে। তো এই যে মান বের করতে বলা হয়েছে, মান বের করার সূত্র হলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন এক্স ওয়াই আর জেড এর ভ্যালু যাই হোক না কেন, প্লাস হোক বা মাইনাস হোক, ভিতরে যখন তুমি হোল স্কোয়ার দিয়ে দিবে তখন কি হয়ে যাবে, অবশ্যই পজিটিভ আসবে। ঠিক আছে, তো লব্ধির মান দেখবে কি সবসময় তোমার পজিটিভ আসবে, জেড স্কোয়ার। সো মাঝখানে কিন্তু সবসময় প্লাস হবে। আর এক্স আর ওয়াই এর ভ্যালু গুলো ধরো তোমার এখানে -2 আসছে, -2 আই, তাহলে এটা কিন্তু ভিতরে লিখবা, -2 হোল স্কোয়ার লিখবা, তাহলে কি হয়ে যাবে, পুরোটা কিন্তু আবার প্লাস হয়ে যাবে। তো পুরো জিনিসটা ভ্যালু সবসময় প্লাস আসে, সবসময় বাস্তব আসে, ভিতরে মাইনাস আসার চান্স নাই, কারণ সবগুলো স্কোয়ার। আচ্ছা, সো তাহলে আমাদের এই ভেক্টরের মান বের করার সূত্র বুঝছো আশা করি। সো এটা বের আসলে কোন জায়গা থেকে আসে এই সূত্রটা, এই সূত্রটা আসে হলো, ধরো তুমি এক্স অক্ষ আঁকলা, ওয়াই অক্ষ আঁকলা, তুমি কোন একটা ভেক্টর রাখলা, এইটা একটা ধরো এই ভেক্টর, আমি কিন্তু ও এ বলতেছি না। ঠিক আছে, ও এ বলতেছি না, এটা এ ভেক্টর দেওয়া আছে, এই পুরোটাই হলো একটা এ ভেক্টর। এই ভেক্টরে আমরা কি পাই, কি জানি, উপাংশ আছে তাই না, উপাংশগুলো মানে কি, এই যে এক্স অক্ষ বরাবর এতটুকু গেছে, ওয়াই অক্ষ বরাবর এতটুকু গেছে, তাই তো, এক্স অক্ষ আর ওয়াই অক্ষের উপাংশ। এখন এই যে এই ভেক্টরটার মান বলতে আসলে এই রেখাটার মান মিন করে না, এই যে এই রেখাটার মান, এই রেখাটার মান তুমি কিভাবে বের করবা, এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করা যায় না, যে এক্স আর এটা যদি ওয়াই হয় তাহলে কি হবে, এটা পিথাগোরাসের মাধ্যমে অ্যাপ্লাই করা যায় না, এটা আমাদের কি অতিভুজ না, এটা হলো আমাদের অতিভুজ, এটা হলো আমাদের ভূমি, এটা হলো লম্ব। তাহলে আমরা কি লিখতে পারি, √x² + y² লিখতে পারি। সেটাই কি হবে, আমাদের উপরের এই ভেক্টরটার কি হবে, মান হবে। ঠিক আছে, ভেক্টর না কিন্তু, শুধুমাত্র ভেক্টরের মানটা, মানটুকু কি হবে, যে পিথাগোরাসের মাধ্যমে বের করা যায়। এখন যদি তুমি আরেকটা অক্ষ নাও, এক্স অক্ষ একের সাথে যদি একটা জেড অক্ষ নাও, তখন দেখবা যে পিথাগোরাসের সূত্র এক্সপান্ড করা যায়। ঠিক আছে, আমরা জানি দুই অক্ষের জন্য হলো √x² + y², তিন অক্ষের জন্য যখন আমরা নেব ক্যালকুলেশন করব, তখন যেই অতিভুজটা পাওয়া যাবে তিন অক্ষের অতিভুজ, সেটার জন্য কিন্তু √x² + y² + z²। তুমি চাইলে ইচ্ছা মতো অক্ষ বাড়াইতে পারো, তুমি যদি আরেকটা অক্ষ নাও, 4 নম্বর একটা অক্ষ নাও, তখন কি হবে, √x² + y² + z², ধরো একটা অক্ষ নিলা m, সো রুট ওভারের ভিতরে প্লাস এম স্কোয়ারও হবে। মানে যতগুলো ইচ্ছা অক্ষ বাড়ানো যায় এখানে, 5-10টা ইচ্ছা মতো অক্ষ নেওয়া যায়। সো আমাদের যেহেতু তিন অক্ষ নিয়ে কাজ আপাতত, এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ, তাহলে কি হবে, √x² + y², এটা কি এক্স আর ওয়াই অক্ষের জন্য বললাম, যদি একটা অক্ষ বাড়া দিই জেড অক্ষ, তাহলে কি হবে, প্লাস z² হবে এখানে। ঠিক আছে, যেটা হলো আমরা কি এখন দেখলাম মাত্র। সো এটা কি তিন অক্ষের জন্য, সো আমাদের সূত্র কি হবে, √x² + y² + z², এটা কি ভেক্টরের মান, লব্ধির মান, বা যে কোনো ভেক্টরের মান। তারপর ধরো তোমাকে এই যে আর ভেক্টরের লব্ধি ও লব্ধির মান ও দিক চাইলো, এটা লব্ধি কিভাবে বের করবা, লব্ধি তো বের করে নিয়ে আসো, এটাই আমাদের লব্ধি। বাট তোমাকে লব্ধির মান বের করতে বলছে, লব্ধির মান কি হবে, আর ভেক্টর দুই পাশে কি করবা, মডুলাস দিবা, মডুলাস দিয়ে কি করবা,
এই যে সূত্র অ্যাপ্লাই করছি এই সূত্রের মতো লিখে ফেলবা। কি হবে? রুট ওভার এক্স এর এক্স অক্ষ বরাবর উপাংশ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ওয়াই অক্ষ বরাবর উপাংশ স্কয়ার প্লাস জেড অক্ষ বরাবর উপাংশ স্কয়ার। সেখানে এক্স অক্ষ বরাবর উপাংশ দেওয়া আছে শুধুমাত্র 3, 3 স্কয়ার। আর বাকিগুলো কিন্তু নাই, বাকি সবগুলো কি 0 0 0। তাহলে কি হবে আমার রুট 3 স্কয়ার 9, 9 কে রুট করলে কত কত পাওয়া যাবে? 3 পাওয়া যাবে। এখানে আবার প্লাস মাইনাস 3 লেখো না, ঠিক আছে? প্লাস মাইনাসের কিছু নাই। ভেক্টরের মান শুধুমাত্র মান পজিটিভই আসে সবসময়। আর যদি সামনে মাইনাস আসে সেটা শুধুমাত্র দিক মিন করে। তো তোমাকে যখন মান বের করা হবে মান তোমার সবসময় পজিটিভ আসবে, মান কখনোই নেগেটিভ আসে না। নেগেটিভ যে মাইনাস সামনেরটা সেটা শুধুমাত্র দিক মিন করে, মান মিন করে না। আচ্ছা, তো আশা করি এত দূর অব্দি বুঝছো। তাহলে আমরা কি করতে পারি এখন? আমরা কিছু জিনিস বের করতে পারি, যে কিছু ম্যাথ যদি করি। ধরো তোমাকে বলা হইলো, আচ্ছা ম্যাথের আগে আরেকটা জিনিস দেখাই। আমরা তো উপাংশ সূত্র আশা করি মনে আছে, যে আমার কোন একটা আর দেওয়া আছে কোন একটা ভেক্টর, সেটা ধরো দুটো উপাংশ আছে, একটা হলো এটা উপাংশ আর একটা হলো এটা, ঠিক আছে? আমি কিন্তু দুইটাকে লম্বা লম্ব আঁকি নেই পরস্পরের উপর, সেটা কিন্তু 90 ডিগ্রি না। সেটা যদি 90 ডিগ্রি না হয়, এটাকে ধরলাম আলফা কোণ, ঠিক আছে? এটাকে ধরলাম বিটা কোণ। এটা হলো আমাদের মেইন ভেক্টর। সেই মেইন ভেক্টরকে আমরা দুটো অংশে ভাগ করছি, একটা নিচের উপাংশ একটা কি এই পাশের উপাংশটা। এই উপাংশকে বললাম এ ভেক্টর, এই উপাংশকে বললাম বি ভেক্টর। তো এখন তোমাকে ধরো আর ভেক্টরটার ভ্যালু দেওয়া আছে, তোমাকে আলফা কোণ আর বিটা কোণ দেওয়া আছে। আলফা কোণ আর বিটা কোণ মানে কি? আলফা কোণ মানে হলো এ ভেক্টরের সাথে উৎপন্ন কোণ, আর বিটা মানে কি? বি যে ভেক্টরটা সেই ভেক্টরের সাথে উৎপন্ন কোণ। সো তোমাকে দুইটা উৎপন্ন কোণই দেওয়া আছে এবং আর ভেক্টরটা দেওয়া আছে। আর ভেক্টর দেওয়া থাকলে আমরা কি জানি? উপাংশ বের করার সূত্র মনে আছে আশা করি। উপাংশ বের করার সূত্র হলো যে আমাদের আর সাইন, আমরা খেয়াল করো আমরা কিন্তু এ এর জন্য বের করতেছি তাই না? এ ভেক্টরটা বা এই উপাংশটা বের করতেছি। যখন আমরা এই উপাংশ বের করব, উপরে সাইনের ভিতরে যে কোণটা হবে সেটা কিন্তু এ এর হবে না, সেটা হবে বি এর, ঠিক আছে? আমরা বের করতেছি কার মান? এই উপাংশের মান। তাহলে এখানে সাইনের ভিতরে যে কোণটা হবে সেটা হবে বি উপাংশের কোণ। তো সাইন বিটা আর ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা, নিচেরটা সবসময় সেম হয়, সাইন আলফা প্লাস বিটা। একইভাবে যদি আমি বি ভেক্টরের জন্য বের করি, বি ভেক্টর বা বি উপাংশটা আমার কি হবে? বি উপাংশ একই সূত্র, জাস্ট উপরে কি হবে আর সাইন, ভিতরে কি হবে? এখন বিটা আমি যেহেতু বি বের করতেছি, বি ভেক্টর বের করলে আমার এ ভেক্টরের সাথে উৎপন্ন কোণটা লাগবে, উল্টাটা আর কি, আলফাটা লাগবে। তাহলে এখন কি লাগবে? সাইনের ভিতরে লাগবে আমাদের আলফা উপরেরটার জন্য, আর নিচেরটার জন্য সবসময় ভিতরে আলফা প্লাস বিটা, সাইন আলফা প্লাস বিটা। এখন এটা যদি আমি বের করে নিয়ে আসতে পারি তাহলে কি হয়ে গেল? আমাদের এখানে উপাংশগুলো হয়ে গেল। এগুলা কিন্তু নরমাল উপাংশ। এখন যদি আমি তোমাকে বলি যে এখানে লম্ব উপাংশ বের করো, তখন কিন্তু কি হয়ে যায়? চিহ্নটা আমাদের জিনিসপাতিগুলো একটু চেঞ্জ হয়ে যায়। মানে এই জিনিসগুলোই জাস্ট আমরা একটু অন্যভাবে ইউজ করব। আচ্ছা, এটা হলো কি নরমাল উপাংশের জন্য। যদি লম্ব উপাংশ হয়, লম্ব উপাংশ মানে কি? চিত্র এঁকে দিই ডাইরেক্ট। এখানে আর এই দুইটা পরস্পর লম্ব হবে, সো এটা হলো আমাদের আর ভেক্টর। সেটা দুটো উপাংশ, একটা হলো এ আর একটা হলো বি। তখন আমরা কি দেখি? এটা হলো আলফা, এটা হলো বিটা। তখনও কিন্তু আলফা বিটার ভ্যালু লাগবে, ঠিক আছে? আর এর ভেক্টরের মানও লাগবে, আলফা বিটার ভ্যালুও লাগবে। এই তিনটা ভ্যালু ছাড়া কিন্তু কোনো উপাংশ বের করা যাবে না। অথবা এখানে আসলে আলফা বিটা দুইটাই লাগে না, যে কোনো একটা বলে দিলেই আসলে হয়ে যায়। যে কোনো একটা বললে আরেকটা বের করে নিয়ে আসা যায়। ধরো তোমাকে আলফা বলে দিল, তুমি জানো এটা 90 ডিগ্রি। এটা যেহেতু তিন কোণ, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে ত্রিভুজের যেহেতু, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুইটার যোগফল 90 ডিগ্রি হইতে হবে, যাতে মোট 180 হয়। সেই দুইটার যোগফল যদি 90 হয়, তোমাকে একটা কোণ বলে দিল এটা হলো ধরো 50 ডিগ্রি, তাহলে বুঝতে পারবা একটা 40 ডিগ্রি। তো আসলে এখানে একটা মান আর আরেকটা কোণ বলে দিলে আসলে কি তুমি তিনটা ভ্যালু পেয়ে যাবা। দুইটা বলে একদম মুখে মুখে বলে দিছে, আর একটা ভ্যালু কি 90 থেকে বিয়োগ করলেই পাওয়া যায়। সো সেখান থেকে তখন তুমি কি বের করতে পারবা? এ বি বের করতে পারবা। সো আমি যদি এ বের করি, এ উপাংশটা বের করি, তাহলে কি হবে? উপরে আর সাইন এ ভেক্টরটা যেহেতু বের করতেছি বা এই উপাংশ যেহেতু বের করতেছি, আমার কিন্তু কোন কোনটা লাগবে? বিটা কোনটা লাগবে, তো আর সাইন বিটা। আচ্ছা, তারপর ডিভাইড বাই কি হবে? সাইন আলফা প্লাস বিটা। এখন সাইন আলফা প্লাস বিটার ভ্যালু কত? আলফা প্লাস বিটা মানে কি 90। এখন যেহেতু আমি বলি সেটা লম্ব উপাংশ, তাহলে এই দুটার যোগফল কত হবে? মাস 90 হবে। এই দুটার যোগফল 90 মানে কি সাইন 90, সাইন 90 এর ভ্যালু কত? 1। তার মানে সিম্পলি আর সাইন বিটা।
বি এর ক্ষেত্রে কি হবে একইভাবে আর সাইন আলফা হবে, ঠিক আছে। সো একটার একটার বিপরীত কোণটা নিয়ে তুমি জাস্ট কি করবা এখানে সাইনের ভিতরে বসা দিবা, আর সাথে কি থাকবে আর থাকবে। তাহলে আমরা কি পেয়ে যাব আমাদের উপাংশগুলোর ভ্যালু পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, তো এগুলো আমাদের উপাংশগুলোর ভ্যালু। এখন ধরো তোমাকে এটা কিছু চাই কিন্তু আরো কিছু ভাবে প্রকাশ করা যায়। ধরো তোমাকে জাস্ট একটা কোণ বলে দিছে, ধরো তোমাকে আলফা কোণ বলে দিছে। আলফা কোণ যখন তুমি বলে দিছে তুমি কি লিখতে পারতেছো যে আর সাইন বিটা। আচ্ছা, এখানে খেয়াল করো আর সাইন বিটাকে, এখন আমরা এখানে জানি এটা যেহেতু লম্ব উপাংশ, আলফা প্লাস বিটা এই দুইটার যোগফল 90 ডিগ্রি না? আলফা প্লাস বিটা হলো 90 ডিগ্রি, জাস্ট হলো 90। এখন এখানে দেওয়া আছে বিটা, বিটার জায়গায় তুমি কি লিখতে পারো 90 মাইনাস আলফা লিখতে পারো না? 90 মাইনাস আলফা, জাস্ট একটা এদিক সেদিক নিয়ে যে, তাহলে এই বিটার জায়গায় কি লেখা যাবে 90 মাইনাস আলফা লেখা যাবে। এখন 90 মাইনাস আলফা, এই আলফাকে ধরে আমি থিটা ধরলাম, ঠিক আছে। 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা মানে কি? আশা করি সাইন কসের সূত্রগুলো পড়ছো। সাইন 90 মাইনাস থিটা মানে কিন্তু কি কস থিটা, কস আলফা। সো আর সাইন আর বিটার জায়গায় তুমি আর কস আলফা লিখতে পারবা। সো তাইলে এটাকে তুমি আর কস আলফা বললা, আর এটাকে তুমি কি বলতেছো আর সাইন আলফা বললা। তার মানে যে কোনো একটা কোণ যদি তোমাকে বলে দেয়, ধরো তোমাকে জাস্ট আলফা কোণ বলে দিছে, সেই আলফা কোণ দিয়ে কি তুমি ডাইরেক্ট বের করে নিয়ে আসতে পারবা। সো এটা একটা উপায় হইতে পারে যে তুমি আর সাইন আলফা কস আলফা মানে একটা আলফা দেওয়া আছে সেই একটা আলফা দিয়ে তুমি বের করে নিয়ে আসছো, এটা একটা উপায় হতে পারে। অথবা তোমার কাছে আলফা দেওয়া আছে তুমি বিটা বের করে নিয়ে আসছো, বিটা বের করে নিয়ে আসছো কি যে এটার মাধ্যমে বিটা ইকুয়াল টু কি 90 মাইনাস আলফা, সেটা ইউজ করে তাহলে তুমি আর সাইন বিটা লিখলা। দুইটাই করা যাবে। এখন অনেকের কাছে কনফিউজিং লাগতে পারে যে এখানে সাইন দিয়ে হচ্ছে আবার এখানে সাইন কস দিয়ে আলাদা আলাদা হচ্ছে। সো কোনটা মনে রাখবো? দুইটা মনে রাখলে তো ঝামেলা, দুইটা মনে রাখলে সবসময় তার সূত্র মনে থাকবে না। তাহলে কি করতে পারো, আমি সাজেস্ট করবো এটা করতে, কারণ সামনে যত কিছু পড়বা সবকিছুতে এটা পড়বা। সো আমি যদি এ ভেক্টরটা এ উপাংশটা বের করি সেটার জন্য কি লিখবো আর কস আলফা, আর যদি আমি বি বের করি তাহলে সেটার জন্য কি লিখবো আর সাইন আলফা। এখন কথা হলো কোথায় সাইন হবে কোথায় কস হবে, এটা যদি আমরা একটা উদাহরণ দিয়ে দেখি তাহলে বেশি সহজ হবে। ধরো তোমাকে কোন একটা ভেক্টর বলে দেওয়া আছে, এটা তোমাকে বলে দিল 4 নিউটন। এবার তোমাকে বলা হলো যে এটার লম্ব উপাংশগুলা বের করো। লম্ব উপাংশ বের করার জন্য অবশ্যই কোনো একটা অ্যাঙ্গেল দেওয়া থাকা লাগবে, তাই না? তো তোমাকে অ্যাঙ্গেল বলে দিল, ধরো এই অ্যাঙ্গেলটা বলো 30 ডিগ্রি। এখন এই 30 ডিগ্রি যদি তোমাকে অ্যাঙ্গেল বলে দেওয়া থাকে, তোমার এখন কি লাগবে এই উপাংশটা লাগবে আর এই উপাংশটা লাগবে। আমি এদের নাম বলে দিলাম, এটা হলো এ আর এটা হলো বি। সো আমাদের এ আর বি লাগবে। এ যদি বের করি আমরা কি ইউজ করতে পারবো, খেয়াল করো, আমার যদি এই অ্যাঙ্গেলটা যদি আমি নেই, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা নিয়ে যখন আমি নেব তখন আমার ভূমি কোনটা, আমার ভূমি কিন্তু এ, আর আমাদের লম্ব কোনটা, লম্ব কিন্তু বি, ঠিক আছে। যেহেতু আমার এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে, এই অ্যাঙ্গেলের সাপেক্ষে আমার এ কিন্তু কি আমাদের ভূমি আর বি কিন্তু আমাদের লম্ব। ভূমি আর লম্ব কিভাবে বের করতে হয় তো জানো, সেটা হলো আমাদের ভূমি, এটা হলো আমাদের লম্ব। তাহলে খেয়াল করো আমরা কিন্তু যত জানিয়ে কাজ করতেছি আগের পেজে দেখছো এখানে সূত্রগুলোতে কি ছিল সাইন আর কস ছিল। সাইন কি নিয়ে কাজ করে, সাইনের সূত্র আশা করি মনে আছে, সাইন ইকুয়ালস টু কি লম্ব বাই অতিভুজ, আর কস মানে কি ভূমি বাই অতিভুজ। সো আমরা তাহলে সাইন আসলে যখনই লম্ব নিয়ে কাজ হবে, যখনই লম্ব নিয়ে কাজ হবে তখনই কি আসবে সাইন আসবে, আর যখনই আমাদের ভূমি নিয়ে কাজ হবে তখনই কি হবে আমাদের কস আসবে। সো এ কি আমার এখানে ভূমি না, 30 ডিগ্রি, এটা কার সাথে আছে এর সাথে আছে, তাহলে এ কি এখানে আমাদের ভূমি। এ যদি আমাদের ভূমি হয়ে থাকে তাহলে ভূমি নিয়ে কাজ হবে, ভূমি নিয়ে যখন কাজ হবে তখন কি আসবে কস আসবে। ভূমি নিয়ে কাজ করলে কস আসবে, আর লম্ব নিয়ে কাজ করলে সাইন আসবে। কারণ কি সাইন ইকুয়ালস টু কি লম্ব বাই অতিভুজ, আর কস ইকুয়ালস টু কি ভূমি বাই অতিভুজ। সো কসের কাজ ভূমি নিয়ে, সাইনের কাজ হলো লম্ব নিয়ে। সো এই যেহেতু এই যেহেতু আমাদের এখানে ভূমি, তাহলে আমরা কি নিয়ে কাজ করব কস নিয়ে কাজ করব। সো আর তো থাকবেই, আমরা জানি সূত্রে আর থাকবে, মাস্ট সাইন নাও কস নাও আর থাকবেই। আর এই যেহেতু আমাদের ভূমি তাহলে এখন কি আসবে ভূমি নিয়ে কাজ করে হইলো কস, আর ব্র্যাকেটে কি হবে কসের ভিতরে থাকবে আমাদের যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে সেটা 30 ডিগ্রি শেষ, ঠিক আছে। আর বি ভেক্টরটা তাহলে কি হবে ইকুয়ালস টু আর তো থাকবে আমরা জানি। এখন সাথে সাইন হবে নাকি কস হবে, বি এখানে কি আছে দেখো এই অ্যাঙ্গেলটার সাপেক্ষেই বি কোথায় আছে লম্ব আকারে আছে না, লম্ব যেহেতু কি হবে কোনটা নিয়ে কাজ হবে সাইন নিয়ে কাজ হবে, সাইন। আর যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে শুধুমাত্র সেটাই বসায় দিবা, তোমাকে নতুন কোনো অ্যাঙ্গেল বের করা লাগবে না, 90 মাইনাস থিটা ইউজ করে আরেকটা ইউজ করা লাগবে না, আরেকটা বের করা লাগবে না, যা দেওয়া আছে সেটা দিয়ে বের করে নিয়ে আসতে পারবা। তো আশা করি বুঝছো। এবার যদি তোমার আর এর ভ্যালু এখানে কত 4, তার এর ভ্যালু হলো 4, আর cos 30 ভ্যালু কত, cos 30 ভ্যালু হলো √3/2।
সো আমাদের 4 × √3/2, 4 × cos 30 ভ্যালু হলো √3/2। নিচের 2 এর সাথে 4 কাটাটি হয়, তাহলে কি হবে, 2√3 আসবে। আর এখানে আর sin 30 এর ভ্যালু কত, sin 30 ভ্যালু হলো হাফ, তাহলে কত আসবে, এখানে আসবে কত, 2 আসবে আমাদের। সো 2 আর 2√2, সরি 2√3, 2√3 আর 2 এই দুটো যোগ করলে কিন্তু কোনোদিনই 4 হয় না। কেন হয় না, কারণ আমরা কিন্তু ভেক্টর করতেছি, স্কেলারের মতো 2 আর 2 2√3 যোগ করে দেওয়া যাবে না, এদেরকে ভেক্টর আকারে যোগ করা লাগবে। তখন এই যে সূত্র কি মনে আছে, √u² + v² + 2uv cos আলফা, সেটার মাধ্যমে ইউজ করলে আবার তখন দেখা যাবে এই দুইটা লব্ধি বের করলে 4ই পাওয়া যাবে, মানে উল্টা দিকে গেলে আর কি। সো আশা করি বোঝা হয়েছে। সো তো মোটামুটি অনেকটুকু হলো আমাদের। এরপর খেয়াল করো, এই যে উপাংশগুলো আছে, এই উপাংশগুলো ধরো আমরা তো এখন র্যান্ডম উপাংশ বের করছি। এখন ধরো আমি র্যান্ডম উপাংশ না বের করে যদি আমি অক্ষগুলোর সাথে যদি উপাংশ বের করি, অক্ষগুলোর সাথে উপাংশ মানে কি, তোমাকে ধরো বলা হলো একটা অক্ষ এক্স অক্ষ ওয়াই অক্ষ দেওয়া আছে, এখানে কোন একটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরটার মান হলো লেটস সে 40 নিউটনই ধরলাম, একটা ধরলেই হয়। সো এটা হলো 40 নিউটন এই ভেক্টরটার মান। এখন এই ভেক্টরটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপাদন করে। এখন তোমাকে বলা হইলো এক্স অক্ষ ওয়াই অক্ষের উপাংশগুলা বের করো। ঠিক আছে, এটা হলো আমাদের এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। এবার তোমাকে বলা হইলো এক্স অক্ষ আর ওয়াই অক্ষের উপাংশগুলা বের করো। তো এর এক্স অক্ষের উপাংশ কতটুকু হবে, এটা যদি আমরা উপাংশগুলো আঁকি এরকম হবে না, এটা এতটুকু অংশ তারপর কি উপরের দিকে যাবে। সো এটা হলো এক্স অক্ষ বরাবর উপাংশ, এটা হলো কি ওয়াই অক্ষ বরাবর উপাংশ, এখানে আমাদের মধ্যবর্তী কি থাকবে, 90 অ্যাঙ্গেল থাকবে। সো এক্স অক্ষ বরাবর উপাংশকে আমরা স্মল এক্স দ্বারা প্রকাশ করতে পারি। ঠিক আছে, চাইলে তুমি এবিও ধরতে পারো, তবে নরমালি এক্স অক্ষ বরাবর উপাংশকে আমরা স্মল এক্স দ্বারা প্রকাশ করি, ওয়াই অক্ষ বরাবর উপাংশকে স্মল ওয়াই, আর জেড অক্ষ বরাবর উপাংশকে স্মল জেড দ্বারা প্রকাশ করা হয়। তো এবি ধরলে সমস্যা হবে না, তবে যেটা বেশি কনভেনশন আর কি, এটা লেখাই বেশি ভালো। সো এক্স ইকুয়ালস টু তুমি কি লিখতে পারবা, এই যে এটা কি কোথায় আছে, এই অ্যাঙ্গেলটা আমাদের দেওয়া আছে 60 ডিগ্রি, এটার সাপেক্ষে এটা কি ভূমি না, আর এটা হলো কি আমাদের লম্ব। সো আমি এক্স বের করতেছি কোনটা, ভূমি বের করতেছি, ভূমি বের করলে কোনটা ইউজ করতে হবে, ভূমি সূত্র ইউজ করতে হবে। ভূমির জন্য কোনটা আসে আমরা জানি, সামনে তো আর, আর মানে কি এখানে 40, 40 সামনে থেকে যাবে, 40-এ কিছু করার না, এটা সবসময় এখানেই থাকে। ইন্টু কি হবে, সাইন হবে নাকি কস হবে, এক্স কি আমাদের ভূমি, এক্স যদি আমার ভূমি হয় তাহলে আমার আসবে কোনটা, কস। ভূমি নিয়ে কাজ করে হলো কস, কসের ভিতরে কত ডিগ্রি বসাইতে হবে, 60 ডিগ্রি। cos 60 এর ভ্যালু হলো হাফ, তাহলে আমরা কত পাচ্ছি, 20 পাচ্ছি। সো 20 নিউটন। আচ্ছা, তারপর ওয়াই, ওয়াই মানে হলো ওয়াই অক্ষ বরাবর উপাংশ, সেটা ইকুয়ালস টু কি হবে, 40 সামনে থেকে যাবে, এটা যেহেতু আমাদের আর এর ভ্যালু, মানে মেইন যে ভেক্টরটা দেওয়া আছে তার ভ্যালু, ইনটু কি হবে, ওয়াই, ওয়াই মানে কি এই এই অংশটা, ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা, এটা হলো এক্স অক্ষ বরাবর উপাংশ এক্স, আর এটা হলো ওয়াই অক্ষ বরাবর উপাংশ ওয়াই। তো ওয়াই অক্ষ বরাবর যেহেতু উপাংশ, তাহলে এখানে কি হবে, অবশ্যই এটা কি আমাদের এখানে লম্ব, 60 ডিগ্রি যে কোণটা সেটার সাপেক্ষে এটা কি লম্ব। এটা যদি লম্ব হয়, লম্বে কি কাজ করে, সাইন কাজ করে। আর অ্যাঙ্গেল যেটা দেওয়া আছে সেটাই জাস্ট বসা দিবা ভিতরে। sin 60 এর ভ্যালু হলো √3/2, সো 40 × √3/2 মানে হলো কি 20√3, ডাইরেক্ট করে দিলাম, ক্যালকুলেটর বসাইলেও পারবা। আচ্ছা, সো আমরা তাহলে ভ্যালুগুলো পেয়ে গেছি। তো আশা করি বুঝছো এই কনসেপ্টটুকু। এরপর ধরো তোমাকে কোন একটা বিন্দু দেওয়া আছে, এই ভেক্টরটা তোমাকে বলে দেওয়া হলো আর ভেক্টর। এই আর ভেক্টরে ধরো কাজ কারবার দিয়ে দেওয়া থাকলো যে 2,3, 2,3 মানে কি, এক্স অক্ষ বরাবর উপাংশ হলো 2, ওয়াই অক্ষ বরাবর উপাংশ হলো 3, তুমি ডাইরেক্ট এই কথা থেকে বুঝাইতেছো 2i + 3j। তো আমাদের শেষ। তো তাহলে উপাংশগুলো আমরা বুঝে গেছি। এখন তোমাকে বললো এটা আসলে এই এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা বের করো, এই থিটাটা বের করো। তুমি এক্স অক্ষ বরাবর উপাংশ পাইছো কত, 2, তাই না, ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত, 3। তুমি এক্স আর ওয়াই এর ভ্যালু জানো, তোমাকে কি বের করতে বলছে, থিটাটা বের করতে বলছে। তুমি কি এখানে আর এর ভ্যালু জানো, আর এর ভ্যালু কিন্তু খুব ইজিলি বের করা যায়, তাই না, আর এর ভ্যালু মনে আছে তো আশা করি, যে √x² মানে এক্স এর উপাংশ যোগ y² ওয়াই এর উপাংশ যোগ z², এখানে তো জেড অক্ষ নাই তাই লেখা লাগতেছে না, এই দুইটা লিখলাম। তো সুতরাং কি আর ইকুয়ালস টু কি হবে, √x², 2 আর 3, 2 আর 3 কে স্কয়ার করলে যা আসবে সেটা √13 আসবে। ভিতরে 13 থাকে আর 13 কে ভাঙার কিছু নাই, সো √13।
সো তাহলে আমরা কি পেয়েছি? আর এর ভ্যালু পেয়েছি। আমাদের বের করতে বলছে কোনটা? এই থিটাটা বের করতে বলছে। এখন আমি থিটা কিভাবে বের করতে পারি? থিটা বের করতে পারি, আমরা এক্স আর ওয়াই বের করার কিন্তু সূত্র জানি। এক্স বের করার সূত্র কি মনে আছে? আর আর এই কোণের সাপেক্ষে এক্স যে উপাংশটা, এক্স উপাংশ কি এক্স অক্ষ বরাবর থাকে না, এখানে থাকবে। এক্স অক্ষ বরাবর যেহেতু উপাংশ থাকবে, সেটার ভ্যালু কি হবে? সেখানে সেটা অবশ্যই কি হবে? ভূমি হবে এই থিটা কোণের সাপেক্ষে, তাই না? আমি যদি উপাংশগুলো আঁকি এরকম হইতো। সো এটা কি আমাদের এক্স অক্ষ বরাবর যে উপাংশ, এটা আসলে কি থিটা কোণের সাপেক্ষে ভূমি। সো ভূমি যদি হয়, ভূমির সাথে কাজ কার? কসের। সো আর কস, মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? এখানে থিটা। সো আমরা থিটাই লিখে দিলাম, এটারই তো ভ্যালু বের করতে হবে। এখন এখানে খেয়াল করো, আমি এক্স এর ভ্যালু কিন্তু জানি, এক্স এর ভ্যালু হলো 2, আর এর ভ্যালু কিন্তু আমি জানি √13। তাহলে শুধুমাত্র কি কস থিটার ভ্যালু জানি না। তাহলে এখানে থিটা বের করা যাবে। থিটা বের করার বা কি হবে? প্রথমে হইলো এই √3 টা ওই পাশে নিয়ে ভাগ করে দিবা 2 দিয়ে। তাহলে কি হবে? 2/√3 হবে। 2/√3, ঠিক আছে? আর cos কে ওই পাশে নিয়ে যাবা। cos কে ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে? cos ইনভার্স হয়ে যাবে। তাহলে আমরা কি পাবো? cos ইনভার্স 2/√3। এটার ভ্যালু যেটা আসবে সেটাই কি আমাদের থিটা। সো আশা করি এটা ক্যালকুলেটর বসাই দিলেই তোমার থিটার ভ্যালু চলে আসবে। সো আশা করি তাহলে এই নিয়মের ম্যাথ আশা করি ক্লিয়ার। সো এখন তাইলে মোটামুটি এগুলা নিয়েই তাহলে উপাংশ আশা করি আমাদের মোটামুটি শেষ। এরপর উপাংশ নিয়ে আরো যত রকমের প্যাচ ট্যাচ করা যায় সেগুলোর ম্যাথ থাকবে। আচ্ছা, দাঁড়াও। আচ্ছা, এই অবধি শেষ আছে তাহলে। এটার কিছু ম্যাথ দেবো, সেগুলো করে রাখবা।